আমি ডাক্তার নাহিদা সুলতানা, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে খুলনা সিটি মেডিকেল কলেজে আছি। আমি চেষ্টা করব তোমাদেরকে একটু সহজভাবে এমব্রায়োলজিটা পড়াইতে। এখন আজকে আমাদের টপিকটা হচ্ছে কি, গ্যামেটোজেনেসিস না? তোমরা মোটামুটি সবাই গ্যামেটোজেনেসিস সম্পর্কে তোমাদের ধারণা আছে। তারপরেও আমি গ্যামেটোজেনেসিস শুরু করার আগে তোমাদেরকে একটু এমব্রায়োলজির বেসিক নলেজটা, জাস্ট ইন্ট্রোডাক্টরি কথাবার্তা একটু বলে নিই। এখন প্রথমেই আসো, আমরা কোনো কিছু পড়া শুরু করার সময় কি করি, যে তার ডেফিনেশনটা জানি, জিনিসটা কি। আমরা আজকে পড়বো এমব্রায়োলজি। এমব্রায়ো মানে কি, একটা ভ্রূণ। লজি মানে কি, এই সংক্রান্ত যে জ্ঞানটা আমরা আজকে নিব, সেটাই হচ্ছে আমাদের এমব্রায়োলজি। তাহলে এমব্রায়োলজির ডেফিনেশন আমি যাব। আমি ডেফিনেশনের আগে তোমাদেরকে আগে একটু বলে দিই। এমব্রায়োলজি এমন একটা সায়েন্স যেটা কি ডিল করবে, তোমার একটা এমব্রায়োর গ্রোথ এবং ডেভেলপমেন্টটা ডিল করবে। কোথায় ডিল করবে? ইউটেরাসের ভিতরে। তাহলে আমি আমার ডেফিনেশনে আসি। দেখো ডেফিনেশন এখানে দেওয়া আছে কি, এমব্রায়োলজি একটা সায়েন্স যেটা ডিল করছে, কি ডিল করছে? ডেভেলপমেন্ট এন্ড গ্রোথ অফ ইন্ডিভিজুয়াল। ডেভেলপমেন্ট অফ দ্য গ্রোথ অফ এমব্রায়ো। কোথায়? উইদিন দ্য ইউটেরাস। আমরা মোটামুটি সবাই জানি ইউটেরাস আমাদের একটা ফিমেল রিপ্রোডাক্টিভ অর্গান। এখন এটা কি এই ডেভেলপমেন্ট এবং গ্রোথটা কি শুধু ইউটেরাসের মধ্যেই হবে? না, আমাদের জন্মের পরেও দুইটা অর্গানের ডেভেলপমেন্ট চলতেই থাকে। সেই দুইটা কি? একটা হচ্ছে আমাদের লাংস, আর একটা ব্রেন বা নার্ভাস টিস্যু। যেমন নার্ভাস টিস্যু আমাদের জন্মের 2 থেকে 3 বছর পর্যন্ত ডেভেলপ করে, আর লাংসটা আমার চাইল্ডহুড পর্যন্ত ডেভেলপ করে। তাহলে এমব্রায়োলজির ডেফিনেশনটা হইলো, তাই না? এরপর আমরা পড়বো এমব্রায়োলজির কিছু ডিভিশন আছে। ডিভিশন, আচ্ছা, তার আগে এই এমব্রায়োলজিটা কোথায় শুরু হবে, কখন শুরু হবে? আমি আমার পরেরটা মিউট করি। এমব্রায়োলজিটা ধরো, একটা ওভাম যদি ফার্টিলাইজেশন না হয় তাহলে কি কখনো এমব্রায়োলজি শুরু হতে পারে না? তাহলে এমব্রায়োলজি শুরু হবে কখন? যখন আমার ওভামটা ফার্টিলাইজেশন হবে। তাহলে এমব্রায়োলজি স্টার্ট হবে জাস্ট আফটার ফার্টিলাইজেশন, এবং শেষ কখন হবে? বাচ্চা জন্মের পর। তাহলে দেখো, ইট বিগিনস উইথ দ্য ফার্টিলাইজেশন অফ ওভাম, এবং শেষ হবে কখন? কালমিনেটস। কালমিনেটস মানেটা কি? কালমিনেটস মানে হচ্ছে শেষ হবে উইথ দ্য বার্থ অফ দ্য বেবি, একটা বাচ্চার জন্মের পর। এখন আমরা যাব এমব্রায়োলজির কিছু সাবডিভিশন। এমব্রায়োলজির দুইটা সাবডিভিশন আছে, কি কি? একটা প্রি ন্যাটাল আর একটা পোস্ট ন্যাটাল। এখন ন্যাটাল মানে তো আমরা জানি মাতৃত্বকালীন, প্রি মানে আগে। তাহলে বাচ্চা জন্মের আগ পর্যন্ত যে পিরিয়ডটা থাকবে সেটাই আমার প্রি ন্যাটাল ডেভেলপমেন্ট। বাচ্চা জন্মের আগ পর্যন্ত, তাহলে কি হবে? ফার্টিলাইজেশন থেকে জন্ম পর্যন্ত যে ডেভেলপমেন্টটা, সেটাই আমার প্রি ন্যাটাল ডেভেলপমেন্ট। আচ্ছা, আর তারপরে আমি কি পড়াচ্ছি? পোস্ট ন্যাটাল। পোস্ট ন্যাটালটা কি হবে? জন্মের পর থেকে 25 বছর পর্যন্ত যে আমার ডেভেলপমেন্টটা হবে, সেটাই হচ্ছে আমার পোস্ট ন্যাটাল ডেভেলপমেন্ট। কি বললাম? দুইটা বললাম, যে আমি এমব্রায়োলজিকে দুইটা সাবডিভিশনে ভাগ করি, একটা প্রিন্যাটাল আর একটা হচ্ছে কি পোস্টন্যাটাল। এখন প্রিন্যাটাল বললাম ফার্টিলাইজেশন টু বার্থ, পোস্টন্যাটাল কি? জন্মের পর থেকে 25 বছর পর্যন্ত। এই দুটাকেই বলে তোমার পোস্টন্যাটাল ডেভেলপমেন্ট। আচ্ছা, এরপরে এই যে প্রিন্যাটাল ডেভেলপমেন্টটা হইলো, আমি কিন্তু পড়াইতে পড়াইতে তোমাদেরকে কিছু কোশ্চেন থ্রু করবো, তোমরা কমেন্ট সেকশনে সেই কোশ্চেনের অ্যান্সার দিবা। আমার কথা হচ্ছে প্রিনেটাল ডেভেলপমেন্ট আমরা তিনটা ক্যাটাগরিতে ভাগ করি। একটা হচ্ছে প্রি এমব্রায়োনিক পিরিয়ড, একটা এমব্রায়োনিক পিরিয়ড, আর একটা কি ফেটাল পিরিয়ড। প্রি এমব্রায়োনিক পিরিয়ড, প্রি এমব্রায়োনিক পিরিয়ড বলতে আমরা বুঝি ফার্টিলাইজেশন থেকে শুরু করে 2 উইকস পর্যন্ত। কি বললাম? প্রি এমব্রায়োনিক পিরিয়ড বলতে আমরা বুঝি ফার্টিলাইজেশন থেকে 2 উইকস পর্যন্ত, এর মধ্যে যে ঘটনাগুলো ঘটবে সেটাই প্রি এমব্রায়োনিক পিরিয়ড। এমব্রায়োনিক পিরিয়ডটা কি বোঝায়? 3 উইক থেকে 9 উইক পর্যন্ত। কি বললাম? 3 উইক থেকে 9 উইক পর্যন্ত যে ঘটনাগুলো ঘটবে উইদিন দ্য ইউটেরাস, সেটা হচ্ছে আমার এমব্রায়োনিক পিরিয়ড। আর ফিটাল পিরিয়ডটা কি হবে? 9 উইক থেকে বার্থ পর্যন্ত। তাহলে এখন আমি এই স্লাইডটা কেন পড়বো? এখানে আমাদের কি ইম্পর্টেন্ট? এই স্লাইডটা আমাদের জন্য ইম্পর্টেন্ট ভাইবার জন্য, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্রি এমব্রায়োনিক পিরিয়ড কত সময়টুকু বলে?
ওই ওই সময়ে কি কি ঘটনা ঘটে এটা জিজ্ঞেস করা হয়। তাহলে আমি কি বলেছি, প্রি এমব্রায়োনিক পিরিয়ড বললাম ফার্টিলাইজেশন থেকে শুরু করে 2 উইকস পর্যন্ত, ফার্টিলাইজেশন টু 2 উইকস। এমব্রায়োনিক পিরিয়ড কি বললাম 3 to 8 উইকস, 3 to 8 উইকস। ফিটাল পিরিয়ডটা বললাম কি 9 থেকে বার্থ পর্যন্ত। এখন তোমাদের কাছে কোশ্চেন হচ্ছে এমব্রায়োনিক পিরিয়ড আমি কি বললাম, আমি কিন্তু আমার স্লাইডে লিখি নাই, এটা তোমাদেরকে আমি কোশ্চেন দিলাম, তোমরা এটা কমেন্ট সেকশনে লিখে দিবা। এমব্রায়োনিক পিরিয়ড আমরা কত থেকে কতটুকু এই ক্লাসে বলেছি। এখন আমি যেহেতু বললাম প্রি এমব্রায়োনিক পিরিয়ড এটা ফার্টিলাইজেশন থেকে তোমার 2 উইকস পর্যন্ত, তাহলে এর মধ্যে কি কি ঘটনা ঘটতে পারে? একটা ফার্টিলাইজেশন হবে, তারপরে ক্লিভেজ হবে, ইমপ্লান্টেশন হবে, জার্ম সেল ফর্মেশন হবে। এই ওয়ার্ড গুলো একটু কঠিন লাগতে পারে, আমরা মানে রেগুলার ক্লাসে আস্তে আস্তে ক্লিভেজ কি, ইমপ্লান্টেশন কি, জার্ম সেল কি এগুলো শিখাবো। আর এমব্রায়োনিক পিরিয়ডটা কি বলতেছি আমরা, এমব্রায়োনিক পিরিয়ড তোমরা কমেন্ট সেকশনে লিখছো কিনা আমি জানি না, কমেন্টে লিখবা যে এমব্রায়োনিক পিরিয়ড আমি কত থেকে কত উইক পর্যন্ত বলেছি। আচ্ছা, এখানে কি হবে, প্লাসেন্টা, প্লাসেন্টা ফর্মেশন হবে, আমবিলিকাল কর্ড হবে, তারপরে এই যে জার্ম লেয়ার আমি বললাম, এই জার্ম লেয়ার গুলো থেকে আমাদের বডির এক একটা অর্গান তৈরি হবে। আর ফিটাল পিরিয়ডে তো স্বাভাবিক বডির অর্গান তৈরি হলো, এরপরে যে গ্রোথ বা ডিফারেন্সিয়েশন, মানে একটা পরিপূর্ণ মানুষ যে তৈরি হবে সেটাই হচ্ছে ফিটাল পিরিয়ডে পুরো একটা বেবির পুরো গ্রোথ এবং ডিফারেন্সিয়েশনটা হয়। এই গেল। এখন আমি আরেকবার বলে যাই, এই স্লাইডটা কিসের জন্য ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট ফর ভাইবা। ভাইবা যেটা জিজ্ঞেস করে এমব্রায়োনিক পিরিয়ড কতটুকু ডিউরেশন, এটা কিন্তু খুবই বেসিক কোশ্চেন। আচ্ছা, আমি পরেরটাতে যাই। এরপরে আসো দেখো পোস্ট ন্যাটাল ডেভেলপমেন্ট। আমার স্লাইডে দেখবা আমরা প্রথমেই বলছি, কি বলছিলাম, পোস্ট ন্যাটাল ডেভেলপমেন্ট আমরা জন্ম থেকে শুরু করে 25 বছর পর্যন্ত বলি। এই পোস্ট ন্যাটাল পিরিয়ডকে 5টা ক্যাটাগরিতে ভাগ করে। সেই 5টা ক্যাটাগরির মধ্যে কি কি আছে, ইনফ্যান্সি, চাইল্ডহুড, পিউবার্টি, অ্যাডোলেসেন্ট এন্ড অ্যাডাল্ট। এখন আমার কি সবগুলো মনে রাখা খুব জরুরি না, দেখো আমি 2টার নিচে আন্ডারলাইন করছি, এই 2টা আমাদের জানা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমি যে সবই জানবো কিন্তু মাথায় মনে রাখতেই হবে যে 2টার নিচে আমি হেডলাইন করছি, একটা হচ্ছে ইনফ্যান্সি আর একটা কি পিউবার্টি। ইনফ্যান্ট আমরা বলি আজকে একটা বাচ্চা জন্ম নিল, তার থেকে তার বয়স যখন 1 বছর হয়ে যাবে তাকে বলি আমরা ইনফ্যান্ট। আর পিউবার্টি বলি কতক্ষণ, 13 থেকে 16 বছর বয়স পর্যন্ত। এই 2টা কেন ইম্পর্টেন্ট আমরা পরবর্তীতে গেলে বুঝতে পারবো। তাহলে কি বললাম, পোস্টন্যাটাল জন্ম থেকে 25 বছর পর্যন্ত, এইটাকে আমরা 5টা ক্যাটাগরিতে ভাগ করি। তারপরে কি বললাম, এই 5টা ক্যাটাগরির মধ্যে এসে ইনফ্যান্সি, চাইল্ডহুড, পিউবার্টি, অ্যাডোলেসেন্ট এন্ড অ্যাডাল্ট। আর মাস্ট কি মনে রাখতে হবে আমার, ইনফ্যান্ট বলতে ডিউরেশন কত, বার্থ থেকে 1 ইয়ার পর্যন্ত। আর পিউবার্টি বলতে তোমার কি বললাম 13 থেকে 16 বছর পর্যন্ত। আচ্ছা, এরপরে আসো ডেভেলপমেন্ট না, আমরা এমব্রায়োলজির গ্যামেটোজেনেসিস পড়তে যাওয়ার আগে আমার ডেভেলপমেন্ট সম্পর্কে একটু আলোচনা করব। এটা একটু বোরিং লাগতে পারে, তারপরেই আমরা ইনশাআল্লাহ ইন্টারেস্টিং একটা বিষয় চলে যাব। ডেভেলপমেন্ট হচ্ছে একটা প্রসেস। কি প্রসেস, এই প্রসেসে আমরা ধরো, আচ্ছা একটা গল্প বলি, ধরো আমরা একটা বাসা করব, বাড়ি করব, বিল্ডিং বানাবো। তো বিল্ডিং বানানোর জন্য আমার যে প্রসেসিংটা করতে হবে, কাঁচামাল আনতে হবে, ইট, বালি, সিমেন্ট, মিস্ত্রি রাখতে হবে, এই যে পুরো প্রসেস একটা বিল্ডিং বানানোর জন্য, এটাই হচ্ছে মানে ফর এক্সাম্পল ডেভেলপমেন্টটা একই জিনিস। যে আমার একটা এমব্রায়ো তৈরি হওয়ার যে পুরো প্রসেসটা, এমব্রায়োটা কিভাবে তৈরি হবে, তার জন্য কি কি কাঁচামাল লাগবে, এই পুরো প্রসেসটাই হচ্ছে ডেভেলপমেন্ট। তাহলে এই ডেভেলপমেন্টটা কখন শুরু হবে, ফার্টিলাইজেশন যখন হবে তখন থেকে একটা এমব্রায়োর ডেভেলপমেন্ট শুরু হবে। কি বললাম, ফার্টিলাইজেশন যখন থেকে হবে তখন থেকে ডেভেলপমেন্ট শুরু হবে, তাই না? এখন ডেভেলপমেন্টের ভিতরে 2টা জিনিস কাজ করে, একটা হচ্ছে কি গ্রোথ, আর একটা হচ্ছে ডিফারেন্সিয়েশন। গ্রোথ এবং ডিফারেন্সিয়েশন। আজকে আমরা গ্যামেটোজেনেসিস পড়ার আগে শুধু তোমাদের গ্রোথ নিয়ে আলোচনা করব, আমি আগেই ডিফারেন্সিয়েশনে যাব না। এখন ডেভেলপমেন্টের মধ্যে বললাম গ্রোথ। গ্রোথটা কি, গ্রোথটা আমরা আসি, গ্রোথ হচ্ছে তোমার সেলের মাস বাড়াবে, ইট ইনক্রিজ সেলুলার মাস। কি বললাম,
প্রথমে আমি বলছি আমরা এখন কি নিয়ে আলোচনা করছি, ডেভেলপমেন্ট। ডেভেলপমেন্ট একটা প্রসেস, পুরো এমব্রায়ো তৈরির যে প্রসেসটা সেটাই হচ্ছে ডেভেলপমেন্ট। এর মধ্যে দুইটা জিনিস অন্তর্ভুক্ত, একটা গ্রোথ, একটা ডিফারেন্সিয়েশন। আমরা ফার্স্টে আসি গ্রোথে। গ্রোথে কি ঘটনাটা ঘটবে? গ্রোথে ঘটতে হচ্ছে সেলের মাস বাড়বে, সেলের আয়তনটা বাড়বে। এখন গ্রোথের মধ্যে তিনটা জিনিস আছে, দেখো ছবিতে দেখা যাচ্ছে, আমি দেখাচ্ছি যে মাল্টিপ্লিকেটিভ গ্রোথ, অক্সিডেটিভ গ্রোথ এন্ড হচ্ছে অ্যাক্রিশনারি গ্রোথ। মাল্টিপ্লিকেটিভ গ্রোথ, অক্সিডেটিভ গ্রোথ, অ্যাক্রিশনারি গ্রোথ। এখন তোমরা একটু ছবির দিকে স্ক্রিনে খেয়াল করো। মাল্টিপ্লিকেটিভ গ্রোথ, এখানে দেখো অনেকগুলো সেল, তাই না? ওই গেল আমার মাউস, এতে উপর নিচে অনেকগুলো সেল না, মাল্টিপ্লিকেটিভ গ্রোথ। তার মানে কি, এখানে কি হলো, এখানে সেলের তোমার নাম্বারটা বাড়বে। মাল্টিপ্লিকেটিভ, সেলের নাম্বার বাড়তেছে, দেখো কতগুলো সেল, উপরে অনেকগুলো সেল, নিচেও সেল, সেলের নাম্বার বাড়ছে। এটা মাল্টিপ্লিকেটিভ গ্রোথ। এরপর আসো অক্সিডেটিভ। এই তো অক্সিডেটিভ গ্রোথ, এখানে দেখো আমার কিন্তু সেলের নাম্বার বেশি না, মাত্র 4টা, কিন্তু উপরের থেকে নিচেরটার সেলের সাইজটা একটু বড়। তাহলে অক্সিডেটিভ গ্রোথে কি হলো, ছবি দেখেই মনে থাকবে তোমাদের সবার, সেলের সাইজ বাড়তেছে। আরেকবার বলি, মাল্টিপ্লিকেটিভে তোমরা দেখতে পাচ্ছ সেলগুলো অনেকগুলো, নাম্বারে বেশি, সেটা উপরেও বেশি, পাশাপাশিও বেশি, উপর নিচেও বেশি, পাশাপাশিও বেশি। ছবি থেকে কি বোঝা যাচ্ছে, মাল্টিপ্লিকেটিভ গ্রোথে কি বাড়বে, সেলের নাম্বার বাড়বে। অক্সিডেটিভ গ্রোথ, ছবি দেখেই বোঝা যাচ্ছে কি বাড়তেছে, সেলের, সেলের তোমার সাইজ বাড়তেছে। আচ্ছা, এরপর আসো অ্যাক্রিশনারি গ্রোথ। এই অ্যাক্রিশনারি গ্রোথের মাঝে কিছু ইয়োলিশ কালারের জিনিস ডট 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 আসছে না, ইয়োলিশ কালারে এই যে ডট 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 আসছে, এই জিনিসটা কি? এটা হচ্ছে সেলগুলো আলাদা আলাদা হয়ে গেছে, তার মধ্যে ইন্টার সেলুলার সাবস্টেন্স ডিপোজিট হয়েছে, ইন্টার সেলুলার সাবস্টেন্সটা ডিপোজিট হয়েছে। তাহলে আমি লাস্ট আরেকবার বলে এটা শেষ করছি। গ্রোথটা কি বলছি, গ্রোথ 3 ধরনের, একটা মাল্টিপ্লিকেটিভ, ছবি থেকে ক্লিয়ার, সেলের অনেকগুলো নাম্বার, তাহলে মাল্টিপ্লিকেটিভ গ্রোথে সেলের নাম্বার বাড়ছে। অক্সিডেটিভ গ্রোথে কি হচ্ছে, সেলের কিন্তু কোনো নাম্বার বাড়ে নাই, সেলের সাইজটা বড় হয়েছে। অ্যাক্রিশনারি গ্রোথটাতে কি হয়েছে, দেখো এই যে সেলগুলো আলাদা হয়ে গেছে, আর ভিতরে ভিতরে যেগুলো জমা হয়েছে সেগুলো কি, ইন্টার সেলুলার সাবস্টেন্স। এখন মাল্টিপ্লিকেটিভ গ্রোথ কোথায়, খুব ইম্পর্টেন্ট, গ্রোথটা তোমাদের মোটামুটি ইম্পর্টেন্ট। এখান থেকে এখন কোশ্চেন, আমরা কি পড়বো, কতটুকু পড়বো। গ্রোথ থেকে তোমরা 3টা পড়বা, মাল্টিপ্লিকেটিভ, অক্সিডেটিভ, অ্যাক্রিশনারি। তারপরে কি পড়বা, মাল্টিপ্লিকেটিভ গ্রোথে সেলের নাম্বার বাড়ে, অক্সিডেটিভ গ্রোথে কি হয়, সেলের সাইজটা বৃদ্ধি পায়, আর অ্যাক্রিশনারি গ্রোথে কি হবে, সেলগুলোর মাঝে ইন্টার সেলুলার সাবস্টেন্স জমা হয়। এরপরে কি পড়বো আমরা, এরপরে আমরা পড়বো এই গ্রোথ গুলো আমরা আমাদের বডির কোন কোন অর্গানে দেখতে পাই। মাল্টিপ্লিকেটিভ গ্রোথটা আমাদের শরীরের, আমাদের যে প্রিন্যাটাল যে ডেভেলপমেন্ট হচ্ছে, প্রায় প্রত্যেকটা টিস্যুতেই হবে। মাল্টিপ্লিকেটিভ গ্রোথ শরীরের প্রত্যেকটা টিস্যুতেই হবে। অক্সিডেটিভ গ্রোথটা কোথায় হবে, 2টা জায়গায়, শুধু 2টা জায়গায়, একটা হচ্ছে ওসাইট আর একটা হচ্ছে নিউরন, ওসাইট আর একটা হচ্ছে নিউরন। আর অ্যাক্রিশনারি গ্রোথ কোথায় হবে, দেখি কেউ কমেন্ট সেকশনে কিছু লিখতে পারো কিনা। একটা সেল, কতগুলো সেলের মাঝে ইন্টার সেলুলার সাবস্টেন্স অ্যাড হয়েছে, তাহলে এটা কোথায় হইতে পারে, কমেন্ট সেকশনে কিছু দিতে পারলে অ্যান্সার দাও। এটা কই হবে, তোমরা হিস্টোলজিতে পড়েছো বেসিক টিস্যু 4 ধরনের না, এপিথেলিয়াল টিস্যু, কানেকটিভ টিস্যু, মাসকুলার টিস্যু এন্ড নার্ভাস টিস্যু। তো কানেকটিভ টিস্যু কম্পোজিশনে তোমাদেরকে নিশ্চয়ই পড়িয়েছে কি কম্পোজিশন, সেল এবং ইন্টার সেলুলার সাবস্টেন্স। তাহলে আমরা অ্যাক্রিশনারি গ্রোথটা কোথায় পাচ্ছি, স্পেশালি কানেকটিভ টিস্যুর মধ্যে বোনস এবং কার্টিলেজে পাচ্ছি। তাহলে হলো মাল্টিপ্লিকেটিভ গ্রোথে আমার কই পাচ্ছি, আমাদের প্রিনেটাল ডেভেলপমেন্টের প্রায় ম্যাক্সিমাম অর্গানেই পাচ্ছি। অক্সিডেটিভ গ্রোথ শুধুমাত্র 2টা, জাস্ট 2টা, ওসাইট এন্ড নিউরন, ওসাইট এন্ড নিউরন। আর অ্যাক্রিশনারি গ্রোথটা আমরা কোথায় পাচ্ছি, কানেকটিভ টিস্যু, স্পেশালি কই, বোনস এন্ড কার্টিলেজ। এই গেল গ্রোথ। তাহলে কিন্তু আমি বলে দিয়েছি, দেখো তোমরা আরেকবার স্লাইডটা একটু দেখো। এই তো মাল্টিপ্লিকেটিভ গ্রোথ, মোস্ট অফ দ্য টিস্যু এন্ড অর্গান ইন প্রিন্যাটাল লাইফ। তাহলে 3টা নাম পড়বা, ছবি আঁকানো শিখবা, সাথে লোকেশনটা শিখবা। অক্সিডেটিভ দেখো নিউরন এন্ড ওসাইট, আর অ্যাক্রিশনারি কোথায়, কানেকটিভ টিস্যু, স্পেশালি কোথায়, বোনস এন্ড কার্টিলেজ।
এরপর আসো ডিফারেন্সিয়েশন। এখন আমি আজকে এটা পড়াবো না, ডিফারেন্সিয়েশনটা আজকে পড়াবো না। এখন কথা কেন পড়াবো না, এটা এখন পড়ালে দেখা যাচ্ছে তোমরা দেখতেছো অর্গানাইজার, হিস্টোজেনেসিস, এগুলো একটু কঠিন লাগবে, একটু বোরিং লাগতেছে মনে হয় ক্লাসটা। এগুলো আমরা থার্ড উইক যখন পড়াবো আমি, ঠিক তখন আমি ডিফারেন্সিয়েশন নিয়ে আলোচনা করব। না হলে অনেকের একটু কঠিন লাগতে পারে বিষয়টা, না? আমরা তাহলে আমাদের আজকের মূল ক্লাসে চলে যাই। গ্যামেটোজেনেসিস। গ্যামেটোজেনেসিসে যাওয়ার আগে, ফিমেল এটা কি রিপ্রোডাক্টিভ সিস্টেমের একটা ফিগার, তোমরা মোটামুটি সবাই জানো। এই যে পুরাটা পিয়ার শেপ, না নাশপাতির মতো দেখতে, এটা কি? কি কমেন্টে কে কিছু লিখো, এটা কি? কোন অর্গান? ইউটেরাস, না? এটা হচ্ছে ইউটেরাস। মাউস, এই যে এটা ইউটেরাস। ইউটেরাস থেকে দেখো বের হলো এই যে টিউবের মতন, এটা কি? ইউটেরাইন টিউব অর ফেলোপিয়ান টিউব। আমরা গ্যামেটোজেনেসিস পড়ার আগে একটু ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমটা একটু দেখে নিচ্ছি, তাই না? তোমরা সবাই এটা জানো, তারপরে জাস্ট একটু রিভিউ। এটা কি? ইউটেরাস পুরো। আর ইউটেরাস থেকে যেটা বেরোইলো এটা কি? ফেলোপিয়ান টিউব। এই ফেলোপিয়ান টিউব কার সাথে আটকে আছে? আঙ্গুল, এই আঙ্গুলের মতো, এটা দিয়ে এটা ওভারি, তাই না? এটা ওভারি। তারপরে ইউটেরাসের নিচের দিকে কি? এটা সার্ভিক্স, দেন এটা হচ্ছে ভ্যাজাইনা। তাহলে ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমটা শেষ। এখন তোমরা বলতে পারো যে এটা আমি কেন দেখালাম, কারণ আমরা আজকে গ্যামেটোজেনেসিস পড়াবো। তো গ্যামেটোজেনেসিস পড়তে গেলে আমাদের যে গ্যামেটটা, এই ফিমেলের গ্যামেটটা আসবে কোথা থেকে? ওভারি থেকে। সেই জন্য ওভারিটা কোথায় থাকে আমি একটু একবার দেখাই দিলাম। আচ্ছা, এখন কি বললাম, এখন আমরা কোথায় যাব? গ্যামেটোজেনেসিস। দেখো, কোনো কিছু পড়ার সময় তোমরা একটু নাম থেকে মনে করার চেষ্টা করবে। জেনেসিস মানে কি? জেনেসিস মানে কোনো কিছু তৈরি হওয়া। জেনেসিস মানে কি? কোনো কিছু তৈরি হওয়া। আর গ্যামেট মানে কি? সহজ কথা, গ্যামেট তৈরি হওয়ার যে প্রক্রিয়াটা, সেটাই হচ্ছে আমার গ্যামেটোজেনেসিস। তাহলে ডেফিনেশন, একটা প্রসেস বাই হুইচ, যেখানে কি হবে? ফরমেশন অফ দ্য গ্যামেট। কোথা থেকে তৈরি হবে গ্যামেটটা? প্রাইমোরিয়াল জার্ম সেল বা মাদার সেল যেখান থেকে হবে, এটাই হচ্ছে গ্যামেটোজেনেসিস। তাহলে ডেফিনেশন কি হলো? ইট ইজ এ প্রসেস বাই হুইচ ফরমেশন অফ গ্যামেট ফ্রম প্রাইমোরিয়াল জার্ম সেল। যেহেতু একটা গ্যামেট ফরমেশন হইতে মেল এবং ফিমেল দুইজনকেই লাগবে, এর জন্যই টাইপস অফ দুইটা, একটা স্পারমাটোজেনেসিস সবাই জানো, আর কি? ওজেনেসিস। এখন সাইট, স্পারমাটোজেনেসিস কোথায় হবে? টেস্টিসের সেমিনিফেরাস টিউবিউল। এখন সেমিনিফেরাস টিউবিউলটা যখন আমি পড়াবো স্পারমাটোজেনেসিস, তখন আমি ওই ছবিগুলো দেখাবো। আজকে আমার ওজেনেসিস পড়াবো। তাহলে ওজেনেসিস কোথায় হচ্ছে? ওভারিতে হচ্ছে, ওভারির কর্টেক্সে। আগের ছবিতে আসো, দেখো এটা কি? এটা দেখা যাচ্ছে, এটা ওভারি, না? মাউসে দেখা যাচ্ছে? একটু কমেন্ট লিখো যে ক্লিয়ার কিনা। এটা হচ্ছে ওভারি। তো আমরা ওভারি যখন, তোমাদের অনেকেরই অ্যাবডোমেন পড়া হয়েছে, যারা ফার্স্ট ইয়ার তাদের হয়তো অ্যাবডোমেন এখনো শেষ হয়নি। তো ওভারিকে যখন আমরা কাট সেকশন করবো বা হিস্টোলজিক্যাল এক্সামিনেশনে কি পাই? আউটার কর্টেক্স, ইনার মেডুলা। আউটার কর্টেক্স, ইনার মেডুলা। তো এই কর্টেক্স অফ দা ওভারিতেই ফিমেলের ওজেনেসিস শুরু হয়। কি বললাম? ওভারি কোথায় তৈরি হয়? কর্টেক্সে। ওখানে কি তৈরি হয়? ওজেনেসিসের প্রক্রিয়াটা শুরু হয়। ওভারিকে হিস্টোলজিক্যাল স্ট্রাকচার কি পাওয়া যায়? বাইরে কি? বাইরে কর্টেক্স, আর ভিতরে কি? মেডুলা। আচ্ছা, এরপরে আসো আমার, এখন আবার একটা গল্প। এটা গল্প না বললে হবে না, আমরা বলতেছি কি? আমরা ওজেনেসিস পড়বো। প্রথমে কোনো কিছুর আগে আমরা চিন্তা করবো, এখন আমরা কি পড়তে যাচ্ছি? ওজেনেসিস পড়তেছি। ওজেনেসিসের ডেফিনেশন থেকে আমরা কি পড়লাম? আমরা একটা গ্যামেট ফরমেশন করবো, তাই না? কোথা থেকে করবো? প্রাইমোরিয়াল জার্ম সেল থেকে করবো। এখন তোমার মাথায় আসতে হবে, আমার এই প্রাইমোরিয়াল জার্ম সেল কই থেকে আসবে? দেখো এই ছবিটা খেয়াল করো, এই যে দেখো একটা হলুদ, আমার মাউস মনে হয় দেখা যাচ্ছে, এই যে হলুদ, তার পাশে নীল। আচ্ছা, এই যে হলুদ জিনিসটা দেখা যাচ্ছে, এই যে হলুদটা দেখো এই উপরের দিকে, এটা কি ইপিব্লাস্ট। এই প্রাইমোরিয়াল জার্ম সেলটা কই থেকে আসবে? আমার ইপিব্লাস্ট থেকে আসবে। এই যে ইপিব্লাস্ট থেকে আসবে, ইপিব্লাস্ট। এর তৈরির সাইট হচ্ছে ইপিব্লাস্ট। এই ইপিব্লাস্ট থেকে এসে এটা করবে কি? দেখো এইটা জিনিস, এটা কি? এটা নাম হচ্ছে প্রিমিটিভ স্টেট। এখন তোমরা অনেকে বলতে পারো যে আমি তো এই ছবিটাই বুঝতেছি না। আজকের মতো আপাতত একটু মাথায় রাখো, আমরা যখন সেকেন্ড উইক থার্ড উইক করবো, তখন তোমরা এই ছবিগুলোর সাথে সুন্দরভাবে পরিচিত হবা।
তাহলে কি বললাম, প্রাইমোরিয়াল জার্ম সেল আসতেছে, ইপিব্লাস্ট আসলো, এসে কি হবে, আসার পরে এ প্রিমিটিভ স্টিক দিয়ে মাইগ্রেট করবে, মানে আগায় যাবে, অগ্রসর হবে। আগাইতে আগাইতে কোথায় যাবে, এই যে দেখো ওয়াল অফ দ্য ইয়োক স্যাক দেখাচ্ছে, ওয়াল অফ দ্য ইয়োক স্যাকের কাছে আসবে। ওয়াল অফ দ্য ইয়োক স্যাকের পর তারপর ওরা কোথায় যাবে, ওই যে ডেভেলপিং গোনাড মানে ওভারির কর্টেক্স এর কাছে যাবে, যে যেখান থেকে আমার ওজেনেসিস এর প্রক্রিয়াটা স্টার্ট হবে। তাহলে এখানে আমি কয়টা কথা বললাম, এক নাম্বার কথা কি বলছি, প্রাইমোরিয়াল জার্ম সেলটা কই থেকে তৈরি হয়েছে, অ্যান্সার কি হবে, ইপিব্লাস্ট। প্রাইমোরিয়াল জার্ম সেলটা কোথা থেকে তৈরি হয়েছে, ইপিব্লাস্ট। তারপর এটা কি করছে, মাইগ্রেট করছে। কোন পথ দিয়ে মাইগ্রেট করবে, কোন পথ দিয়ে, প্রিমিটিভ স্টিক দিয়ে মাইগ্রেট করবে। কোথায় যাবে, ওয়াল অফ দা ইয়োক স্যাকে যাবে। সেখান থেকে কই যাবে, সেখান থেকে দেখো এই ছবি দেখো, এই যে লাল 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 বেরোচ্ছে, এই যে ডেভেলপিং গোনাড, এখানে যাবে। এই জায়গাতে যেই তারা ওজেনেসিসের প্রক্রিয়াটা শুরু হবে। তাহলে তোমাদের যখন ওজেনেসিস পড়বা, তখন তোমাদের ভাই ভাই জিজ্ঞেস করবে প্রাইমোরিয়াল জার্ম সেল কই থেকে আসছে, তোমরা কি বলবা, ইপিব্লাস্ট থেকে এরাও আসছে। তারপরে কি হয়েছে বলবা, প্রিমিটিভ স্টিক দিয়ে মাইগ্রেট করা শুরু করলো, ওরে কোথায় গেল, ইয়োক স্যাকে গেল। ইয়োক স্যাকের পরে কই যাবে, কি উত্তর দিবা, এই যে প্রিমিটিভ সেক্স কর্ড বা ডেভেলপিং গোনাডের কাছে যে ওজেনেসিসের পুরো প্রক্রিয়াটা শুরু হবে। এখন কথা হচ্ছে এই প্রক্রিয়াটা কখন, ইপিব্লাস্ট কখন মাইগ্রেশন করবে, ইপিব্লাস্ট কখন মাইগ্রেশন করবে, আমি দুইবার বলবো, তারপর আমি অ্যান্সার জানতে চাবো, তোমরা অ্যান্সারটা লিখবা। ইপিব্লাস্টটা মাইগ্রেট করা শুরু করবে সেকেন্ড উইক অফ, তারপরে এই যে যখন ডেভেলপিং গোনাডের কাছে আসবে, তখন তখন কখন হবে, এট দ্য এন্ড অফ দ্য ফিফথ উইকের দিকে। ডেভেলপিং গোনাডের এখানে ফিফথ উইকের দিকে যে ওজেনেসিসের আসল প্রক্রিয়াটা শুরু হবে। এখন এই যে একই কথা, আমরা ওজেনেসিসের প্রসেসে চলে আসছি। ওজেনেসিসের প্রসেসে আসার ওজেনেসিস শুরু করার আগে এটা কি, এটা ডেফিনেশন। এটা একটা প্রসেস যেখানে এই ওগোনিয়াটা ডিফারেন্সিয়েটেড হয়ে ম্যাচিউর ওসাইট তৈরি করবে। ওগোনিয়াটা ডিফারেন্সিয়েটেড হয়ে ম্যাচিউর ওসাইট তৈরি করবে। এটা কখন হবে, ওসাইটটা ম্যাচুরেশন কখন হবে, এটা জন্মের আগেই শুরু হয়ে যাবে। এর কারণটা কি, এর কারণ নিশ্চয়ই একটা আছে, যেহেতু ওজেনেসিস জন্মের আগেই শুরু হবে, তার মানে স্পারমাটোজেনেসিসে কোনো একটা ঝামেলা হইতে পারে, এটা আমরা পরে পড়বো। এখন এখন আসো, তার আগে বলে নেই এখান থেকে কি কোশ্চেন আসে। এখান থেকে দুই রকমের কোশ্চেন আসে। রিটেনে আসে ডেফিনেশন অফ ওজেনেসিস এন্ড রাইট ডাউন দ্য স্টেপস অফ ওজেনেসিস। ডেফিনেশন অফ ওজেনেসিস, আমি ডেফিনেশন দেখাই দিছি তোমাদের। কি, এটা একটা প্রসেস যেখানে ওগোনিয়াটা ডিফারেন্সিয়েটেড হয়ে ম্যাচিউর ওসাইট তৈরি করবে। আচ্ছা, এটা কখন শুরু হবে, বিফোর বার্থ, জন্মের আগেই ওজেনেসিসের প্রক্রিয়াটা শুরু হবে। আচ্ছা, ওজেনেসিসের প্রক্রিয়া শুরু হবে। এখন তোমরা এই ছবিটা দেখো, এটা কি, প্রাইমোরিয়াল জার্ম সেল। আমি আরেকবার কোশ্চেনে আসি, প্রাইমোরিয়াল যে জার্ম সেল, এই জার্ম সেলটা কই থেকে আসছিল, কি বলছিলাম আমি, বলছিলাম কি, ইপিব্লাস্ট থেকে আসছে। ইপিব্লাস্ট থেকে আসছে, ইপিব্লাস্ট থেকে কই গেছে, ইয়োক স্যাকে, কার মাধ্যমে গেছে, প্রিমিটিভ স্টিকের মাধ্যমে গেছে। ওখান থেকে কই গেছে, ওভারির কর্টেক্সে বা ডেভেলপিং গোনাডের কাছে গেছে, তাই না। যাওয়ার পরে সে মাইটোটিক সেল ডিভিশন। তার আগে বলি, তোমরা সবাই এটা জানো, ইন্টারমিডিয়েটে পড়ছো, সেল ডিভিশন আমাদের দুই ধরনের, একটা কি মাইটোসিস আর একটা তোমার মিওসিস। কি বললাম, মাইটোসিস মিওসিস। মাইটোসিস সেল ডিভিশন, সরি, মিওসিস সেল ডিভিশন আবার দুই ধরনের, মিওসিস 1 এন্ড মিওসিস 2। তো এই যে প্রাইমোরিয়াল জার্ম সেল, এটা তোমার ওভারি কর্টেক্স কবে আসছে বলতো, এট দ্য এন্ড অফ দ্য ফিফথ উইক। এট দ্য এন্ড অফ দ্য ফিফথ উইক আসার পরে এটা মাইটোটিক সেল ডিভিশনে অংশগ্রহণ করলো, পার্টিসিপেট করলো, করার পরে ওগোনিয়াম হইলো। হওয়ার পরে সেটা কি করবে, সেটা আবার ওই একইভাবে মাইটোটিক সেল ডিভিশনের মাধ্যমে প্রাইমারি ওসাইট তৈরি হবে। আচ্ছা, তোমরা একটু স্টেপটা দেখো, এই যে স্টেপস অফ ওজেনেসিস, প্রাইমোরিয়াল জার্ম সেল, সেখান থেকে হবে কি, ওগোনিয়াম। ওগোনিয়ামটা কোন ডিভিশনের মাধ্যমে, মাইটোটিক সেল ডিভিশনের মাধ্যমে প্রাইমারি ওসাইট তৈরি করবে। প্রাইমোরিয়াল জার্ম সেল ওগোনিয়াম তৈরি করবে, ওগোনিয়ামটা মাইটোটিক সেল ডিভিশনের মাধ্যমে প্রাইমারি ওসাইট তৈরি করবে। এরপরে এই প্রাইমারি ওসাইট, যেহেতু আমাদের
মিওটিক সেল ডিভিশন দুই ধরনের, মিওটিক সেল ডিভিশন দুই ধরনের, সেজন্য এটা ফার্স্ট মিওটিক ডিভিশনে এন্টার করবে। ফার্স্ট মিওটিক ডিভিশনে এন্টার করলো, এন্টার করার পরে সে অ্যারেস্ট অবস্থায় থাকবে। এখন একটু আমার কথা আবার মনোযোগ দিয়ে শুনো, কারণ এখান থেকে ভাই প্রচুর কোশ্চেন জিজ্ঞেস করে। আমি কি বললাম, ওকোনিয়ামটা কোন সেল ডিভিশনের মাধ্যমে প্রাইমারি ওসাইট হলো? মাইটোসিস সেল ডিভিশনের মাধ্যমে। এরপরে প্রাইমারি ওসাইটটা ফার্স্ট মিওটিক ডিভিশনে এন্টার করছে, ঢুকে গেছে, ঢুকে যাওয়ার পরে সে অ্যারেস্ট অবস্থায় আছে, অ্যারেস্ট অবস্থায় থাকবে। অ্যারেস্ট অবস্থায় কতদিন থাকবে? অ্যারেস্ট অবস্থায় থাকবে তোমার ততদিন যখন তোমার পিউবার্টি আসবে না। আমি কিন্তু আমার এই 2-3টা আগের স্লাইডে দেখাইছিলাম পিউবার্টি কত থেকে কত বছর, 13 থেকে 16 বছর। তো প্রাইমারি ওসাইটটা ফার্স্ট মিওটিক ডিভিশনে গেল, যাওয়ার পরে কি হবে? সে অ্যারেস্ট হয়ে যাবে, এবং অ্যারেস্ট হইলো যখন তোমার পিউবার্টি বা মানে একটা মেয়ের পিউবার্টি আসলো, সেই পিউবার্টি হওয়ার পরে সে কি করলো? ফার্স্ট মিওটিক ডিভিশন কমপ্লিট করলো, করার পরে সেকেন্ডারি ওসাইট তৈরি করবে এবং ফার্স্ট পোলার বডি তৈরি করবে। সেকেন্ডারি ওসাইট এবং ফার্স্ট পোলার বডি। এখন এই সেকেন্ডারি ওসাইটটা কি হবে? সেকেন্ড মিওটিক ডিভিশনে এন্টার করবে। সে সেকেন্ড মিওটিক ডিভিশন এন্টার করলো। কখন এন্টার করলো? তোমার পিউবার্টি হইলে, ফার্স্ট মিওটিক কমপ্লিট হইলো, সেকেন্ডারি ওসাইট তৈরি হলো, সে সেকেন্ড মিওটিক ডিভিশনে ঢুকে গেল। ঢুকে যাওয়ার পরে যখন আমরা জানি ওভুলেশন হবে তার ঠিক 3 ঘন্টা আগে আবার সে অ্যারেস্ট হয়ে যাবে। 3 ঘন্টা আগে অ্যারেস্ট হবে। কোথায় হবে? মিওটিক ডিভিশনের, সেকেন্ড মিওটিক ডিভিশনের একটা ফেজে। তার আগে আমাদের মিওটিক ডিভিশনের মধ্যে কি আছে? ফার্স্ট বা সেকেন্ড, প্রোফেজ 1, মেটাফেজ 1, অ্যানাফেজ 1, টেলোফেজ 1। সেকেন্ডের ক্ষেত্রে কি হবে? প্রোফেজ 2, মেটাফেজ 2, অ্যানাফেজ 2 এবং টেলোফেজ 2। তাহলে এই সেকেন্ডারি ওসাইটটা তোমার সেকেন্ড মিওটিক ডিভিশনে যাওয়ার পর ওভুলেশনের ঠিক 3 ঘন্টা আগে মেটাফেজ 2 তে অ্যারেস্ট হয়ে থাকে। তারপরে যখন ওভুলেশন হয়ে যাবে তখন কি করবে? সেকেন্ডারি ওসাইটটা একটা ওভাম, ম্যাচিউর ওভাম তৈরি করবে, সাথে একটা পোলার বডি তৈরি করবে। একইভাবে ফার্স্ট পোলার বডি থেকে আরো 2টা পোলার বডি তৈরি হলো, তাই না? আচ্ছা, অনেক গল্প বলা হয়েছে, এই গল্পগুলো অনেকের কাছে একটু খটকা লাগতেছে। আমি একটু খটকাগুলো ক্লিয়ার করি। তার আগে প্রথমে ক্লিয়ার করি যে তোমাদের যে রিজন আসে কি। আমি কি বললাম? ডেফিনেশন অফ ওজেনেসিস। ডেফিনেশন অফ ওজেনেসিস এই তো আমি দেখাইছি, তোমাদের বইয়েও আছে, ল্যাংম্যান, চন্দনা ম্যাডামের বইয়ে, তারপর বিশ্রাম সিং এর বইয়ে ওজেনেসিস এর ডেফিনেশন আসে, আর এরকম স্টেপ আসে। তোমরা স্টেপটা এভাবে লিখবা, এবং অবশ্যই পাশে ক্রোমোজোম নাম্বার দিয়ে লিখলে একটু বেশি মার্কস পাওয়া যায়। এখন এগুলোর মাঝখানে, এটা তো তোমার রিটেন কথা আমি বললাম, আমি এখন ভাইবার কথায় আসি। ভাই কি জিজ্ঞেস করে? ভাই কি জিজ্ঞেস করে? আমি আবারও একটু প্রিভিয়াস কথায় যাই। এই উপরে আসো, প্রাইমোরিয়াল জার্ম সেল, তাই না? প্রাইমোরিয়াল জার্ম সেল কোথা থেকে আসছিল? কি বলা হয়েছিল এই ছবিতে দেখো, এই যে ইপিব্লাস্ট থেকে আসছিল, তাই না? ইপিব্লাস্ট থেকে আসছিল। তারপরে সেটা কই গেছে? ওয়াল অফ দ্য ইয়ক স্যাক। কার মাধ্যমে গেছে? তোমরা এক জায়গা থেকে আরেক জায়গায় যাও, হয় রিক্সা, বাস, গাড়ি, প্লেন। তো এই প্রাইমোরিয়াল জার্ম সেলটা প্রিমিটিভ স্টিকের মাধ্যম দিয়ে ইয়ক স্যাকে আসছে। এটা ভাই জিজ্ঞেস করে। তাহলে সোর্স অফ প্রাইমোরিয়াল জার্ম সেল বলে কি বলবা? ফার্স্ট ইপিব্লাস্ট, সেকেন্ডে ওয়াল অফ ইয়ক স্যাক। এরপরে প্রাইমোরিয়াল জার্ম সেলটা কত সপ্তাহে তোমার ওভারির কর্টেক্সে এসে ডেভেলপ করা শুরু করবে? বলবা কি? at the end of 5th week, at the end of 5th week। আচ্ছা, নেক্সট কি বলবা? নেক্সট আমি বললাম প্রাইমোরিয়াল জার্ম সেল থেকে আমার কি হইলো? ওগোনিয়াম হইলো। ওগোনিয়াম থেকে আমার হলো কি? প্রাইমারি ওসাইট। তখন তোমাকে অবশ্যই পরীক্ষায় জিজ্ঞেস করবে, তোমাদের যে ওই ভাইবার সময় কার্ড টানো, সেই কার্ডের সময় কিন্তু ওজেনেসিস স্টেপস প্রায় সব মেডিকেল কলেজেই, সব অ্যানাটমি ভাইবাতেই, এমব্রায়োলজিতে খুবই কমন একটা কোশ্চেন। যখনই তুমি প্রাইমারি ওসাইট বলবে, তখনই তোমাকে টিচার কি জিজ্ঞেস করবে যে প্রাইমারি ওসাইট কি সরাসরি সেকেন্ডারি ওসাইট চলে যায়? বলবা না, প্রাইমারি ওসাইটটা অ্যারেস্ট অবস্থায় থাকে, মানে আটকানো থাকে। তখন জিজ্ঞেস করবে কোথায় আটকানো থাকে? তখন বলবা ফার্স্ট মিওটিক ডিভিশনের প্রোফেজ 1 এ আটকানো থাকে। ফার্স্ট মিওটিক ডিভিশনের প্রোফেজ 1 এ আটকানো থাকে। এখন
কোশ্চেন করবে এই যে ওয়ানে আটকায় থাকলো সেই ওয়ানে আটকায় রাখবে কে? তোমরা এই ছবিটা একটু খেয়াল করো, দেখো এটা হচ্ছে কোসাইড, তাই না? কোসাইডের পাশে একটা লাল জিনিস, এই লাল জিনিসটা আমি পরে চিনাচ্ছি। তার পাশ দিয়ে কিছু সেল আছে, তাই না? এই যে সেল, এখানে দেখো এই ওসাইডের পাশ দিয়ে কিছু সেল আছে, এই যে সেল, এই যে সেল, এই সেলগুলোকে বলে ফলিকুলার সেল। এই যে সেলগুলো আছে এগুলোকে বলে ফলিকুলার সেল। এই ফলিকুলার সেল থেকে, এই ফলিকুলার সেলগুলো যখন, দেখো এখানে কি মনে হচ্ছে, একদম এই ফলিকুলার সেলের দেখতে কেমন, এপিথেলিয়াল সেলের মতো, মানে স্কোয়ামাস এপিথেলিয়াম, সিম্পল স্কোয়ামাস এপিথেলিয়াম। পরের ছবিতেই দেখো এটা কিউবয়েডাল টাইপ হয়ে গেছে, তাই না? তাহলে যখনই সেটা কিউবয়েডাল টাইপের হয়ে যায় তখনই তাকে বলে গ্র্যানুলোসার সেল। তাহলে আমি কোথায় ছিলাম? আমি বলছিলাম প্রাইমারি ওসাইটটা অ্যারেস্ট অবস্থায় আছে, প্রোফেজ 1 এর ফার্স্ট মিওটিক ডিভিশনের প্রোফেজ 1 এ অ্যারেস্ট আছে। তো এই অ্যারেস্টটাকে কে মেইনটেইন করবে? একজনে তো মেইনটেইন করতে হবে, তাই না? তো একটা প্রোটিন, ওসাইট ম্যাচুরেশন ইনহিবিটর, ওসাইট ম্যাচুরেশন ইনহিবিটর একটা প্রোটিন, যেটা কোথা থেকে রিলিজ হয়? এই গ্র্যানুলোসা সেল থেকে রিলিজ হয়। এই প্রোটিনটাই তোমাকে অ্যারেস্ট অবস্থায় রাখতে সাহায্য করে। এরপরের কোশ্চেন তোমাকে করবে, তো এই অ্যারেস্ট কি সে সারা জীবনই হয়ে যাবে? তখন বলবা না স্যার বা ম্যাডাম, না, এটা যখন পিউবার্টি আসবে তখন ফার্স্ট মিওটিক ডিভিশন কমপ্লিট করবে। পিউবার্টি আসলে ফার্স্ট মিওটিক ডিভিশন কমপ্লিট করার পরে সে সেকেন্ড মিওটিক ডিভিশন এন্টার করবে, এবং সেটা কে যাবে? সেকেন্ডারি উসাইট। তারপরে তোমাকে জিজ্ঞেস করতে পারে, তো সেকেন্ডারি উসাইট কি সরাসরি ওভাম হয়ে যাবে, ম্যাচিউর ওভাম? বলবার না, সেও একইভাবে ওভুলেশনের 3 ঘন্টা আগে আবারও অ্যারেস্ট হয়ে যাবে। কোন ধাপে? বলবা মেটাফেজ 2, মিওটিক 2 ডিভিশনের মেটাফেজ 2 ধাপে যে এটা অ্যারেস্ট হবে। তারপরে যখন ওভুলেশন হয়ে যাবে, ম্যাচিউর ওভাম তৈরি হবে। এই যে ম্যাচিউর ওভাম তৈরি হলো, তারপরে কোশ্চেন কি, ওভামটা কি ফার্টিলাইজেশন হবে? না, যতক্ষণ না ফার্টিলাইজেশন হবে ততক্ষণ সেকেন্ড মিওটিক ডিভিশন কমপ্লিট হবে না। যতক্ষণ ওভামটা ফার্টিলাইজেশন না হবে ততক্ষণ সেকেন্ড মিওটিক ডিভিশন কমপ্লিট হবে না। এটা তাহলে আমি কতগুলো ভাইটাল কোশ্চেন বললাম। ওজেনেসিসের প্রসেসে অ্যারেস্ট কয় জায়গায় হয়? 2 জায়গায়, একটা প্রোফেজ 1 এ ফার্স্ট মিওটিক ডিভিশনে, আর একটা সেকেন্ড মিওটিক ডিভিশনে। আর ওভামটা কখন সেকেন্ড মিওটিক ডিভিশন তৈরি করবে? যখন ফার্টিলাইজেশন হবে। তার মানে যারা এখন পর্যন্ত কনসেপ্ট করে নাই তাদের সেকেন্ড মিওটিক ডিভিশন তোমার কমপ্লিট হয় নাই। যারা কনসিভ এখনো করে নাই তাদের সেকেন্ড মিওটিক ডিভিশন হয় না। আর আরেকটা কোশ্চেন, আমার এট দ্য এন্ড অফ দ্য ওজেনেসিসে কয়টা পোলার বডি তৈরি হয়েছে? আমার 3টা পোলার বডি তৈরি হয়েছে। প্রাইমারি ওসাইট একটা ফার্স্ট পোলার বডি তৈরি করছে, ফার্স্ট থেকে আরো 2টা আসছে, আর সেকেন্ডারি ওসাইট থেকে আরেকটা পোলার বডি আসছে। তাহলে যদি এইটুকুর মধ্যে কারো বুঝতে সমস্যা হয় জানাবা। এরপরে তোমরা বলতেছিলা যে এতক্ষণ ধরে শুধু পোলার বডি বলি, তাহলে পোলার বডি থেকে আমার কি আসবে, তাই না? পোলার বডিতে শর্ট নোট আসে। আচ্ছা, পোলার বডি থেকে আমার শর্ট নোট আসে। এখন দেখো, পোলার বডির শর্ট নোট কি? পোলার বডি এমন একটা জিনিস যেখানে, তার আগে আমি একটু বলে নিই, ওসাইটের একটা ক্যারেক্টারিস্টিক্স আছে। ওসাইটের কি ক্যারেক্টারিস্টিক্স? ওসাইটে তোমার, একটু ছবিতে যাই, ওসাইটে নিউক্লিয়াসের থেকে সাইটোপ্লাজমের পরিমাণ বেশি থাকে। কি বললাম? ওসাইটে নিউক্লিয়াসের থেকে সাইটোপ্লাজমের পরিমাণটা বেশি থাকবে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে পোলার বডিতে কি হবে? আমার সাইটোপ্লাজমের পরিমাণটা কমে আসবে। কি বললাম? পোলার বডিতে 1 নাম্বার কথা, সাইটোপ্লাজমের পরিমাণ কমে আসবে, আর একটা এক্সট্রা ক্রোমোজোম অ্যাড হবে, 23 ক্রোমোজোম অ্যাড হবে। তাহলে এখানে কি লিখেছি দেখো, এটা নন ফাংশনাল ডটার সেল, একটা নন ফাংশনাল ডটার সেল। এখানে কয়টা ক্রোমোজোম থাকে? 23 ক্রোমোজোম থাকে, যেখানে লিটল সাইটোপ্লাজম থাকে। আমি কি নরমালি ওসাইটে, এটা কিন্তু ভাইবাতেও জিজ্ঞেস করে যে ওসাইট এবং পোলার বডির ডিফারেন্সটা কি, তখন কি বলবা? ওসাইটে তোমার একটা সেল, যে কোনো একটা সেল, আমাদের হিউম্যান বডিতে তো সেল আছে, তাই না? সেই সেলে আমার কি হয়? আমার নিউক্লিয়াস থাকে, সাইটোপ্লাজম থাকে। তো ওসাইটের ক্ষেত্রে কি হবে? তোমার নিউক্লিয়াসের থেকে সাইটোপ্লাজমের পরিমাণটা বেশি থাকে, বাট
পোলার বডিতে সাইটোপ্লাজমের পরিমাণটা কমে আসে এবং এটা আস্তে আস্তে ডিজেনারেট করে যায়। এটাই হচ্ছে আমার পোলার বডি। এরপরের কোশ্চেনটা হচ্ছে তোমরা এই ছবিটা দেখো, দেখো মাউস নিশ্চয়ই দেখা যাচ্ছে। এই যে দেখো, এটা কিন্তু পোলার বডি, তাই না? এটা কিন্তু পোলার বডি। এই যে দেখো পোলার বডি। এই পোলার বডির বাইরের দিকে দেখো একটা মোটা লাল কালারের একটা জিনিস। তাহলে এই ফার্স্ট পোলার বডিটা কই থাকে? এটা খুব ইম্পর্টেন্ট লোকেশন। ফার্স্ট পোলার বডিটা কই থাকে? এই লাল জিনিসের নাম কি? মাউস ডিস্টার্ব। আচ্ছা, এই লাল জিনিসটার নাম হচ্ছে জোনা পেলুসিডা। জোনা পেলুসিডা। আর এই যে দেখো একটা কালো মেমব্রেনের উপর বাঁকায় গেছে, এটা কি? ওসাইটের মেমব্রেন, সেল মেমব্রেন অফ দা সেকেন্ডারি ওসাইটের যে মেমব্রেন। তাহলে ফার্স্ট পোলার বডি কার কার মাঝখানে থাকতেছে? একটা লাল জিনিস, একটা কালো জিনিসের মাঝখানে। লাল জিনিসটার নাম কি? গোল রাউন্ড করা সুন্দর একটা লাল জিনিসের নাম তোমার জোনা পেলুসিডা। জোনা পেলুসিডা এন্ড দা সাইটোপ্লাজম অফ, এই যেটা কি সাইটোপ্লাজম অফ সেকেন্ডারি ওসাইটের মাঝখানে থাকতেছে। তাহলে পোলার বডির যদি শর্ট নোট আসে আমরা কতটুকু লিখবো, তাই না? এখন কথা মনে রাখবা, এমব্রায়োলজিতে তোমার ফিগার দেওয়ার চেষ্টা করবা মাস্ট। ডেফিনেটলি তোমরা 1 থেকে 1.5 নাম্বার বেশি পাবাই। তাহলে পোলার বডির জিনিসটা কি? এটা নন ফাংশনাল ডটার সেল, সেখানে 23 ক্রোমোজোম থাকতেছে। তারপরে কি হচ্ছে? এখানে সাইটোপ্লাজমটা কম থাকতেছে, তারপরে এটা আস্তে আস্তে ডিজেনারেট হয়ে যাচ্ছে। আর কি বললাম? পোলার বডিটা আমার কই আছে, তাই না? পোলার বডিটা আমার জোনা পেলুসিডা এবং সেল মেমব্রেন অফ দা সেকেন্ডারি ওসাইটের মাঝে আছে। এই জায়গাটাকে বলে পেরিভাইটালাইন স্পেস। আমি দেখো রেড কালার দিয়ে লিখেছি পেরিভাইটালাইন স্পেস। সাথে এই ফিগারটা দিবা। আমি এই ফিগারটা ল্যাংম্যান থেকে নিয়েছি। তাহলে আমার এই পর্যন্ত কয়টা জিনিস ইম্পর্টেন্ট বললাম? আমি বললাম তোমাদের ফার্স্টে বললাম প্রি এমব্রায়োনিক পিরিয়ডে যে 3টা ধাপ বলেছি, এটা কিসের জন্য ইম্পর্টেন্ট বলেছি? আমি ভাইবার জন্য, ভেরি 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 ইম্পর্টেন্ট। তারপরে বললাম গ্রোথের 3টা ধাপ, সেটা বললাম। তারপরে বললাম ডেফিনেশন অফ দ্য ওসাইট এন্ড স্টেপস অফ ওসাইট রিটেনের জন্য। ভাইবার জন্য ওর মধ্যে বলে দিছি প্রাইমোডিয়াল জার্ম সেল কই থেকে আসতেছে, তারপরে এই ওসাইটের এই পুরো প্রসেসে কয়বার অ্যারেস্ট হইলো, অ্যারেস্টটাকে কে মেইনটেইন করছে। তারপরে কি কোশ্চেন করলাম আমরা আজকে? পোলার বডি শর্ট নোট, তাই না? এরপরে আসো আমরা আরেকটা জায়গায় যাই। এখন আমরা আজকে আমাদের ফিমেলের কয়টা সাইকেল হয়? এখন এখানে অনেকে প্রশ্ন করতে পারে, ম্যাম আজকে তো আপনি গ্যামেটোজেনেসিস পড়াচ্ছেন, তো গ্যামেটোজেনেসিস পড়ানোর সময় আপনি স্পারমাটোজেনেসিস না পড়ায় ওভারিয়ান সাইকেলে কেন গেলেন? আমার উত্তর হচ্ছে, আমি যেহেতু ওজেনেসিস এর প্রসেস পড়ছি, তাহলে তোমাদেরকে একটু আগে আমি দেখো আগের ছবিতে আসি। এই ছবিতে ওজেনেসিস এর পাশ দিয়ে কিছু সেলের কথা বললাম, তাই না? এটা যদি সাথে সাথে না বুঝায় একটু ডিফিকাল্ট হয়ে যায়। এর জন্যই আমি আজকে ওভারিয়ান সাইকেলটা শেষ করে দেই। নেক্সট ক্লাসে আমি স্পারমাটোজেনেসিস পড়াবো। এখন ওভারিয়ান সাইকেল আমাদের ফিমেলে কয়টা সাইকেল হয়? আমাদের ফিমেলে 2টা সাইকেল, একটা হচ্ছে ওভারিয়ান সাইকেল, না ওভারিয়ান এন্ড মেনস্ট্রুয়াল সাইকেল। এখন যেহেতু নাম ওভারিয়ান সাইকেল, তাহলে কোথায় হবে? এটা ওভারিতেই হবে। আমি একটু আগেই তোমাদের বলছিলাম ওভারির হিস্টোলজিক্যাল স্ট্রাকচারে বাহিরের দিকে কি থাকবে? কর্টেক্স, ভিতরে মেডুলা। তো দেখো এই ছবি খেয়াল করো, এই জিনিসগুলো যে দেখতে পাচ্ছ ছোট ছোট গোল্লা গোল্লা জিনিস, গোল গোল জিনিস, এগুলো কর্টেক্স এর ঘটনা। তাহলে কর্টেক্স, এখানে ছবিতেও দেখা যাচ্ছে কিছু ফলিকল দেখা যাচ্ছে না? কর্টেক্সে ফলিকলের ঘটনা ঘটে। আর এটা হচ্ছে মেডুলা, যেখানে ব্লাড ভেসেল থাকতেছে। তাহলে আজকে আমরা ওভারিয়ান সাইকেল নিয়ে আলোচনা করি। ওভারিয়ান সাইকেলের মধ্যে কয়টা ফেজ? এখন আমরা ওভারিয়ান সাইকেল কেন পড়বো? আমরা সাধারণত কোনো কাজ করার আগেই চিন্তা করি কেন করবো, তাই না? ওভারিয়ান সাইকেল রিটেনে খুব আসে, সে যে কোনো ইউনিভার্সিটি হোক, ঢাকা ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি, চিটাগাং ইউনিভার্সিটি, ওভারিয়ান সাইকেলের আসে। তখন আমরা ওভারিয়ান সাইকেল থেকে কি পড়বো? এখান থেকে অনেকভাবে কোশ্চেন আসে, আমি সব কোশ্চেনের অ্যান্সার দিয়ে দিচ্ছি। ওভারিয়ান সাইকেল আসতে গেলে তো তোমাকে ছবি আঁকতে হবেই মাস্ট। আর ওভারিয়ান সাইকেলের প্রথমে শিখবা কি কয়টা ফেজ? 2টা, একটা ফলিকুলার ফেজ আর একটা কি ফেজ? লুটিয়াল ফেজ। ফলিকুলার, লুটিয়াল। দেখো এই ছবিতে উপরের দিকে সবগুলো ফলিকল দেখা যাচ্ছে, তার মানে এটা ফলিকুলার স্টেজ। আর নিচের দিকে দেখো দেখাচ্ছে, দেখো লুটিয়াম, লুটিয়াম কি হচ্ছে? লুটিয়াল ফেজ। তাহলে 2টা গেল, ফলিকুলার আর লুটিয়াল ফেজ। এখন ফলিকলের মধ্যে আসো। আমাদের ফলিকলের মধ্যে ওভারিতে কয় ধরনের ফলিকল থাকে?
ওভারিতে 4 ধরনের, প্রাইমোডিয়াল ফলিকল, প্রাইমারি ফলিকল, সেকেন্ডারি ফলিকল, গ্রাফিয়ান ফলিকল। এখন এইটা নিয়ে অনেক বই তো অনেক রকম আছে, তোমরা যে কোনো বই থেকে ল্যাংম্যানে যেরকম প্রাইমোডিয়াল ফলিকল, তারপর আছে গ্রোয়িং ফলিকল, প্রাইমারি ফলিকল, দেন গ্রাফিয়ান ফলিকল। আমি সিকোয়েন্সিয়ালি, তোমরা আমার লেখাটা পরে খেয়াল করো, আগে ছবিতে আসো। এটা কি সবাই জানো, এটা কি ওসাইট না? ওসাইটের পাশে এই দেখো, এই যেগুলো কি একটা সেল, এপিথেলিয়াল সেল। এটা ছবিতে দেখেই পড়েছে এই কোটা কোন ধরনের এপিথেলিয়াম, সিম্পল স্কোয়ামাস এপিথেলিয়াম বা ফ্ল্যাটেন্ড এপিথেলিয়াম, ফ্ল্যাটেন্ড এপিথেলিয়াম। আচ্ছা, এপিথেলিয়ামের বাইরে যেসব কি আমরা সবাই জানি, এপিথেলিয়াম অ্যাভাস্কুলার স্ট্রাকচার। তো যেহেতু অ্যাভাস্কুলার, তার মানে কি এর ব্লাড সাপ্লাই নাই, এ মানে অ্যাবসেন্ট, ভাস্কুলার মানে ব্লাড সাপ্লাই। তাহলে অবশ্যই তাকে ব্লাড সাপ্লাই দিতে গেলে কানেকটিভ টিস্যু থাকতে হবে, কারণ এপিথেলিয়াল টিস্যুকে নিউট্রিশন দেয় কানেকটিভ টিস্যু। আচ্ছা, তাহলে ওসাইট যখন ফ্ল্যাট এপিথেলিয়াম দিয়ে কাভার্ড থাকে তাকে কি বলে? প্রাইমোডিয়াল ফলিকল। দেখো, প্রাইমোডিয়াল মানে মাত্র শুরু হলো, তো যখনই কোনো কিছু শুরু হবে তখন তো খুব সহজ সাধারণ থাকবে। আর জন্য বলবা কি প্রাইমোডিয়াল ফলিকুলার ডেফিনেশন কি হবে? যখন ওগোনিয়ামটা সারাউন্ডেড বাই সিঙ্গেল লেয়ার অফ ফ্ল্যাট এপিথেলিয়াম। এখানে আমার কিন্তু ছবিতে খুবই সুন্দর ক্লিয়ার, সিঙ্গেল লেয়ার, কোনো মাল্টি লেয়ার নাই, একটাই লেয়ারে ফ্ল্যাট এপিথেলিয়াল সেল বা স্কোয়ামাস টাইপ, সিম্পল স্কোয়ামাস এপিথেলিয়াল সেল দিয়ে ঘেরাও করা আছে, সারাউন্ড করা আছে, তাকেই বলে প্রাইমোডিয়াল ফলিকল। তাহলে এই প্রাইমোডিয়াল ফলিকল গুলো এখন এই আমার স্ক্রিনের দিকে তাকাও, কি লিখেছি দেখো, ওগোনিয়াম গেটস কাভার্ড বাই এ সিঙ্গেল লেয়ার অফ ফ্ল্যাট এপিথেলিয়াল সেল। সেই ফ্ল্যাট এপিথেলিয়াল সেলের নামই কি? ফলিকুলার সেল। এই ফ্ল্যাট এপিথেলিয়াল সেলের নাম কি? আমার ফলিকুলার সেল। আর এটাকেই বলতেছে আমার প্রাইমোডিয়াল ফলিকল। এখন এই ছবির সাথে এই ছবির একটু পার্থক্য করো। দেখো, প্রায় এই যে ও সাইড কিন্তু ঠিকই আছে, দেখো ও সাইড ঠিকই আছে, কিন্তু এখানে যে ফ্ল্যাট এপিথেলিয়াল সেল ছিল, এখানে কিন্তু সেই এপিথেলিয়াল সেলগুলো কিউবয়েডাল হয়ে গেল। আচ্ছা, এখন আমি তোমাদেরকে একটু কোশ্চেন করি, তোমরা তো পড়েছো সিম্পল কিউবয়েডাল এপিথেলিয়াম, সিম্পল মানে সিঙ্গেল লেয়ার না, কিউবয়েডাল, তাই তো? কিউবয়েডাল কিভাবে বুঝতেছো? দেখো, সেলের কিন্তু হাইট এবং ওয়াইড বা থিকনেস একই রকম, এবং নিউক্লিয়াসটা সেন্ট্রালি এবং রাউন্ডেড। কলামনার হলে কিন্তু সেলের হাইটটা বেশি লম্বা হয়ে যেত। এটা কিন্তু খুব বেসিক কোশ্চেন, আমি এমব্রায়োলজির মধ্যে একটু হিস্টোলজি আনতেছি তোমাদের একটু রিভিউ করানোর জন্য, আর কিছু না। তাহলে প্রাইমোডিয়াল ফলিকল একটু ম্যাচিউর হবে, আমরা সবাই জানি ছোট থেকে সবাই একটু ম্যাচিউর হয়, তো একটু ম্যাচিউর হওয়ার পরে কি হলো, এই ফলিকুলার সেলগুলো কিউবয়েডাল টাইপের হয়ে যাচ্ছে না, কিউবয়েডাল টাইপের হয়ে যাচ্ছে। এই যে কিউবয়েডাল টাইপের হলো, এবং দেখো এই ছবির সাথে এই ছবির আরেকটা পার্থক্য, এই ছবিতে কি কোনো লাল জিনিস দেখতে পেয়েছিলে? না, কিন্তু এই ছবিতে আছে, তাই না? একটা লাল বর্ডারের মতো একটু একটু করে জোনা পেলুসিডা অ্যাপিয়ার করতেছে। আমি কিন্তু ইয়াতে একবার বললাম জোনা পেলুসিডার কথা, এখন আমরা এই জোনা পেলুসিডা নিয়েও আসবো একটু পরে। তাহলে এই ছবিটা কি গ্রোয়িং ফলিকল। এরপর আসো এই এখন এই সেকেন্ড ছবিটার সাথে থার্ড ছবিটা তোমরা আসো। এখানে সিম্পল কিউবয়েডাল এপিথেলিয়াম গুলো এক লেয়ারে ছিল, এখানে দেখো কতগুলো লেয়ারে তৈরি হয়ে গেছে, তাই না? এখানে অনেকগুলো লেয়ারে তৈরি হয়েছে, ওসাইট, জোনা পেলুসিডা, তারপরে এই যে সিম্পল কিউবয়েডাল এপিথেলিয়াম, এগুলোকে আমরা ফলিকুলার সেল বলতেছিলাম। এই ফলিকুলার সেলগুলো যখন আরো বেশি ডেভেলপমেন্ট হলো, তোমরা যখন আরো বড় হও, প্রত্যেকটা মানুষকে আমরা যত বড় হয় তত বেশি কিছু শিখি, তাই না? ঠিক একইভাবে এও একটু বেশি পরিপক্ক হয়ে যাচ্ছে, প্রাইমারি ফলিকল তৈরি হলো। তাহলে প্রাইমারি ফলিকুলের নেচার বা ক্রাইটেরিয়া কি হবে? ছবি দেখে বলতে পারবা কি হবে? একটা সেকেন্ডারি ওসাইটের চারিপাশে সিম্পল কিউবয়েডাল এপিথেলিয়াম গুলো মাল্টি লেয়ার্ড, মাল্টি লেয়ারের আরেক নাম কি? স্ট্র্যাটিফাইড লেয়ারে, স্ট্র্যাটিফাইড লেয়ারে যে তৈরি হচ্ছে, এবং তখন এই ফলিকুলার সেলের নামটা চেঞ্জ হয়ে কি হবে? গ্রানুলোসা সেল। এটার নাম তখন কি হবে? গ্রানুলোসা সেল। এখন আসো এই যে প্রাইমারি ফলিকুল, দেখো flattened follicular cell become cuboidal এবং proliferated to produce stratified epithelium and from the primary follicle। ছবির সাথে কি মিল আছে না? দেখো এই যে flattened follicular সেল গুলো কি হইলো, কিউবয়েডাল থেকে এরা proliferated হয়ে মাল্টি লেয়ার, এই মাল্টি লেয়ারের আরেকটা নাম হচ্ছে স্ট্র্যাটিফাইড এপিথেলিয়াম তৈরি করে কি করলো? প্রাইমোডিয়াল ফলিকল। এর পরের কি ঘটনা ঘটবে? এর পরের ঘটনা এই যে এই ফলিকল গুলো অনেকগুলো লেয়ারে হয়েছে না, এই সেলগুলোকে আমি কি বললাম? গ্র্যানুলোসা সেল বললাম। যখন একটা লেয়ারে কি বলছি বলতো?
লেয়ার বলছি, কি নাম বলছি? ফলিকুলার সেল। যখন এই গ্রানুলোসার সেল, এই গ্রানুলোসার সেলগুলো অর্গানাইজ হয়, মানে নিজেদের মধ্যে মিলেমিশে অর্গানাইজ হয়ে দুইটা লেয়ারে তৈরি করবে, দুইটা লেয়ার, একটা ভিতরের লেয়ার, একটা বাইরের লেয়ার। ভিতরের লেয়ারটাকে বলে থিকা ইন্টারনা, বাইরের লেয়ারটাকে বলে থিকা এক্সটার্না। থিকা ইন্টারনা, থিকা এক্সটার্না। এর থেকেও দেখো এই যে এই ছবিটাতে ভালো আছে, এই ছবিটা দেখো, ওই সেলগুলো অর্গানাইজড হয়ে এই যে দেখো, এই যে ভিতরের গুলো গোল 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 কি থিকা ইন্টারনা, আর বাইরের গুলো থিকা এক্সটার্না। আমরা এখানেই থাকি। এই যে এই সেলগুলো, এই ভিতরের দিকের সেলগুলো থিকা ইন্টারনা, বাইরের দিকে থিকা এক্সটার্না। এখানে আমি একটা কথা লিখেছি দেখো, থিকা ইন্টারনা গুলো সিক্রেটরি সেল, সিক্রেটরি সেল। এই সেলগুলো তোমার একটা গ্লাইকোপ্রোটিন রিলিজ করবে। এটা কি? একটা থিকা ইন্টারনা সিক্রেটরি সেল। তাহলে কি সিক্রেট করবে? এটা গ্লাইকোপ্রোটিন সিক্রেট করবে। আর থিকা এক্সটার্না হচ্ছে একটা ফাইব্রাস লেয়ার, ফাইব্রাস লেয়ার, বা এটা একটা কানেক্টিভ টিস্যু লেয়ারের কাছাকাছি, তো এর জন্য এরা ফাইব্রাস লেয়ার তৈরি করে। তাহলে প্রাইমারি ফলিকল আসলে এই ছবিটা আঁকানো শিখতে হবে, আর হচ্ছে এতটুকু লিখতে হবে। এরপরে আসো সেকেন্ডারি ফলিকল। দেখো এই যে দেখো, এটা কিন্তু সেকেন্ডারি ওসাইট, তাই না? এটা কিন্তু কি তোমার গ্রানুলোসা সেল, যেটা আগে কোন নামে পরিচিতি ছিল? ফলিকুলার সেল। পরে যখন এর অনেকগুলো লেয়ারে তৈরি হয়েছে তখন এগুলোকে আমরা বলছি গ্রানুলোসা সেল। এর মাঝখানে দেখো এই যে গোল গোল করে দেওয়া থিকা ইন্টারনা, আর বাইরের দিকে যেরকম ডট ডট করে দেওয়া এটা থিকা এক্সটার্না। এর মধ্যে দেখো একটি স্পেস, এ একটা স্পেস, এ একটা স্পেস, কিছু ফ্লুইড স্পেস ঢুকে গেছে, তাই না? কিছু ফ্লুইড স্পেস ঢুকে গেছে, এইগুলোর নাম বলে কি এন্ট্রাম। তাহলে যখনই গ্রানুলোসা সেলের মাঝখানে ফ্লুইড স্পেস ঢুকবে, ফ্লুইড ঢুকবে, ছোট ছোট ফ্লুইড, তখন আমাদের সেই ফলিকলটাকে কিতে কনভার্ট হবে? সেকেন্ডারি ফলিকল। তাহলে একটু রিভিউতে আসি। আমরা ওভারিয়ান ফলিকল পাইলাম কি কি ধরনের? প্রাইমোরিয়াল ফলিকল, প্রাইমারি ফলিকল, সেকেন্ডারি ফলিকল, তাই না? আচ্ছা, প্রাইমোরিয়াল ফলিকলটা কি হবে তোমার? প্রাইমোরিয়াল ফলিকল বলছিলাম যে যখন একটা ওসাইট ফ্ল্যাট স্কোয়ামাস এপিথেলিয়াম বা ফ্ল্যাট এপিথেলিয়াল লেয়ার দিয়ে কাভার থাকে, তাকে বলে প্রাইমোডিয়াল ফলিকল। তারপরে যখন এই স্কোয়ামাস এপিথেলিয়ামটা তোমার এই 3 নাম্বার ছবির দিকে তাকাও, যখন 2টা থেকে 3টা লেয়ারে হয়ে যায় তখন তাকে বলে কি? প্রাইমারি ফলিকল, তাই না? সিম্পল স্কোয়ামাস এপিথেলিয়াম যখন 2টা থেকে 3টা লেয়ারে হয়ে যায় এবং তাদের শেপটা কিউবয়েডাল টাইপ হয় তখন তাকে বলে প্রাইমারি ফলিকল। এরপরে এই প্রাইমারি ফলিকলের সেলগুলোর মাঝখানে যখন ফ্লুইড স্পেস ঢুকে তখন তাকে বলে সেকেন্ডারি ফলিকল। এই যে এই ছবিতে দেখো, এটা সেকেন্ডারি ফলিকল। এখন তারপরের ছবিতেই আসো, আমি দেখো কি লিখছি, সেকেন্ডারি ফলিকল থেকে গ্রাফিয়ান ফলিকল বা ম্যাচিউর গ্রাফিয়ান ফলিকল। দেখো এই ছবিতে 3টা ফ্লুইড স্পেস ছিল, কিন্তু এই ছবিতে কিন্তু সবগুলো ফ্লুইড স্পেস একসাথে হয়ে গেছে, তাই না? সবগুলো ফ্লুইড স্পেস একসাথে হয়ে গেছে, সেটার নামই হচ্ছে, যখনই সবগুলো ফ্লুইড স্পেস একসাথে হয়ে যায় এবং এবং দেখো উসাইটের মাথার উপর গুচ্ছখানি ফুলের থোকার মতন, কদম ফুলের মতন তোমার কি হয়, এই গ্রানুলোসা সেলগুলো অর্গানাইজড হয়ে যায়, তখনই আমার ম্যাচিউর গ্রাফিয়ান ফলিকল আমরা পেয়ে যাই, তাই না? ম্যাচিউর গ্রাফিয়ান ফলিকল পেয়ে যাই। এখন এখানে তোমরা আরেকটা জিনিস দেখতে পাচ্ছ, কোমুলাস উফুরাস। হোয়াট ইজ কোমুলাস উফুরাস? কোমুলাস উফুরাস আর কিছুই না, একই কথায় গ্রানুলোসা সেল। এরা যখনই গ্রাফিয়ান ফলিকল হয়ে যায় এবং ওসাইটের মাথার উপর এই কদম ফুলের গুচ্ছের মতো করে সুন্দরভাবে অর্গানাইজ হয়ে থাকে, এই জায়গাটাকেই বলে কোমুলাস উফুরাস। এখন ওভারিয়ান সাইকেল থেকে, ওভারিয়ান সাইকেলে কি আসে? অনেক সময় রাইট ডাউন দা ফলিকুলার স্টেজ অফ ওভারিয়ান সাইকেল। তখন কি লিখবা? তখন তোমরা 4টা ফলিকুলের নাম লিখবা, প্রাইমোরিয়াল, প্রাইমারি, সেকেন্ডারি এন্ড গ্রাফিয়ান ফলিকুল। সাথে ফিগার মাস্ট মাস্ট মাস্ট, আমি কিন্তু বারবার বলছি, ওভারিয়ান ফলিকুলের ছবি আঁকানো শিখতেই হবে। আচ্ছা, আরেকটা বড় কোশ্চেন আছে, সেটা কি? লং লেভেল ম্যাচিউর গ্রাফিয়ান ফলিকুল। আচ্ছা, সেকেন্ডারি ফলিকুলার পড়ানো কিন্তু এখানে হয়েছে। দেখো, the small fluid field appear between the follicular cell
These cavities fuse to form a large cavity called antrum. প্রথমে ছোট ছোট কিছু তারা যখন একসাথে মিলেমিশে যায় তো বড় তৈরি করে তাকেই বলে antrum। এই ছবিতে খুবই ক্লিয়ার। আমার মনে হয় স্লাইড মাঝে মাঝে সরে যাচ্ছে, তাই তো? আচ্ছা, এটাকে বলে সেকেন্ডারি ফলিকল। আর গ্রাফিয়ান ফলিকল কাকে বলে দেখো লিখেছি, যখন antrum, what do you mean by antrum? antrum কি, ছোট ছোট ফ্লুইড স্পেস গুলো যখন একসাথে হয়ে যায়। এই ফ্লুইড স্পেস গুলো কোথায় দেখা যায়? ফলিকুলার সেলের মাঝখানে। যখন একটা antrum দেখো, এই antrum-টার সাইজ বড় হয়ে গেছে, এই antrum সাইজ বড় হয়ে গেছে এবং এরা ওসাইডকে পুশ করে এক ধারে নিয়ে আসছে, পুশ করে এক ধারে নিয়ে আসছে এবং এর মাথার উপরে যে তোমার দেখা যাচ্ছে এই কদমের থোকার মতন গ্র্যানুলোসা সেল, এটাকে বলছে কুমুলাস উফোরাস। যখন এই অ্যাপিয়ারেন্সটা তৈরি হবে তখনই বলে গ্রাফিয়ান ফলিকল। এবং একটা ম্যাচিউর গ্রাফিয়ান ফলিকুলের ডায়ামিটারটা কতক্ষণ হতে পারে? ডায়ামিটার তোমার 25 মিলিমিটার বা তার থেকেও বেশি হতে পারে। তাহলে এবার আসো কোশ্চেনে। কোশ্চেন কি বললাম? একটা বললাম রাইট ডাউন দা ফলিকুলার স্টেজ অফ ওভারিয়ান সাইকেল, তখন 4টা ফলিকুলার নাম এবং ফিগার মাস্ট। আরেকটা জিনিস আসে ড্র এন্ড লেভেলে ম্যাচিউর গ্রাফিয়ান ফলিকুল, যেটা এই ছবিটা, ড্র এন্ড লেভেল ম্যাচিউর গ্রাফিয়ান ফলিকুল। এখন তোমরাই দেখো আমার এই ছবিতে কি কি ভুল আছে একটু বলতে পারলে ভালো। দেখো কি ভুল আছে। আমি এখানে কিন্তু সবগুলো লেবেলিং করা হয় না, তাই না? তোমরা কিন্তু এখানে সবগুলোই লেবেলিং করবা, থিকা ইন্টারনা, থিকা এক্সটার্না, এখানে কুমুলাস উফোরাস তিনটাই দেওয়া আছে। তোমরা এখানে লেবেলিং করবে এটা কি সেকেন্ডারি উসাইট। সেকেন্ডারি উসাইটে এই যে মাথার উপর লাল জিনিসটা, এটা কি জিনিস? এটা তোমার কি? এটা তোমার হচ্ছে করোনা রেডিয়েটার। তাহলে আমার ফলিকুলার স্টেজ মোটামুটি শেষ। এরপর আসো আমরা কি পড়লাম এই ছবি থেকে, দেখো স্টেজ অফ ওভারিয়ান সাইকেল, ফলিকুলার স্টেজ এবং লুটিয়াল স্টেজ। এখন আমরা লুটিয়াল স্টেজে আসবো, তাই না? লুটিয়াল স্টেজে আসবো। লুটিয়াল স্টেজে আসার আগে আমরা একটু ছবিটা দেখে নিই। আচ্ছা, লুটিয়াল স্টেজে আসার আগে দেখো এই এ নাম্বারে কি আছে? ম্যাচিউর গ্রাফিয়ান ফলিকল। তাহলে আমার যখন ওভুলেশন হবে হলে কি হবে? এই গ্রাফিয়ান ফলিকলটা রাপচার হবে। ওভুলেশন হতে গেলে গ্রাফিয়ান ফলিকলটা রাপচার হবে। রাপচার হওয়ার পরে সেকেন্ডারি উসাইট অ্যালং উইথ কুমুলাস উফোরাস, মানে এই যে সেকেন্ডারি উসাইটের মাথার উপরে কদম ফুলের মতন জিনিস ছিল, সেটার নাম কি ছিল? কুমুলাস উফোরাস। এই কুমুলাস উফোরাস সহ বের হয়ে আসবে, কোথায় আসবে? পেরিটোনিয়াল ক্যাভিটিতে। সেটাই হচ্ছে আমার ওভুলেশন। আমি ওভুলেশনের ডেফিনেশন নেক্সট ক্লাসে পড়াবো, আজকে না। তা আমি একটু বলে ফেললাম, রাপচার অফ গ্রাফিয়ান ফলিকল এন্ড লিবারেশন মানে কি? রিলিজ হলো সেকেন্ডারি উসাইট অ্যালং উইথ কুমুলাস উফোরাস ইজ কল্ড ওভুলেশন। দেখো বি নাম্বার ছবিতে স্পষ্ট দেখা যাচ্ছে এই যে গ্রাফিয়ান ফলিকলটা রাপচার হয়ে সেকেন্ডারি উসাইটের সাথে কুমুলাস উফোরাস বের হয়ে আসে, তাই না? কুমুলাস উফোরাসটা বের হয়ে আসলে ওভুলেশন হলো। তাহলে বাকি পোর্শনটুকু কোথায় চলে যাবে? এই বাকি পোর্শন গুলোই তোমার কর্পাস লুটিয়াম তৈরি করবে। তাহলে তোমার লুটিয়াল ফেজের মধ্যে মেইন আমাদের কি পড়তে হবে? কর্পাস লুটিয়াম। আচ্ছা, কর্পাস লুটিয়াম থেকে একটা তো আসে কোশ্চেন, রাইট ডাউন দা ওভারিয়ান সাইকেল, তখন তো তোমরা ফলিকুলার স্টেজ, লুটিয়াল স্টেজ পুরোটাই লিখবা। আরেকটা আসে খুবই ইম্পর্টেন্ট, শর্ট নোট অ্যাবাউট কর্পাস লুটিয়াম, বা হোয়াট ডু ইউ মিন বাই কর্পাস লুটিয়াম, টাইপস অফ কর্পাস লুটিয়াম। এখন আমরা কি পড়বো? কর্পাস লুটিয়াম। তাহলে কর্পাস লুটিয়ামটা কি জিনিস? যখন ম্যাচিউর গ্রাফিয়ান ফলিকল রাপচার হয়ে গেল, ভেঙে গেল, ও সেকেন্ডারি উসাইটকে বের করে দিল। সেকেন্ডারি উসাইট কি একা বেরোবে? না, সে তার মাথার উপরে কুমুলাস উফোরাসকে নিয়ে বেরোবে। বেরোনোর পরে যে বাকি অংশটুকু থাকলো তারা মিলেমিশে তারা দেখো কি তৈরি করলো? কর্পাস লুটিয়াম তৈরি করলো, তাই না? এই গ্রানুলোসা সেলের সাথে থিকা ইন্টারনা, থিকা এক্সটার্না, এরা সবাই মিলেমিশে কি তৈরি করলো? কর্পাস লুটিয়াম। তাহলে দেখো এই ছবিতেও সুন্দর দেখাচ্ছে, দেখো এটা কি? এই যে প্রাইমোডিয়াল ফলিকল, প্রাইমারি ফলিকল, সেকেন্ডারি ফলিকল, তারপরে দেখো গ্রাফিয়ান ফলিকলটা রাপচার হয়ে এই যে সেকেন্ডারি উসাইটটা বেরোলো। হওয়ার পরে এই যে বাকি গ্রানুলোসা সেল, থিকা ইন্টারনা, থিকা এক্সটার্না, এরা মিলেমিশে কি তৈরি করলো? কর্পাস লুটিয়াম, তাই না?
এই কর্পাস লুটিয়ামটা দেখো এটা কি জিনিস, কর্পাস লুটিয়ামটা কর্পাস অ্যালবিকান্স হয়ে গেল। এগুলো কিভাবে হইলো আমরা পরে আসতেছি। তবে আচ্ছা আরেকটা কথা, এই ছবিটাও তোমাদের আঁকতে শিখতে হবে। কখন শিখতে হবে বলো তো? এটা হিস্টোলজিক্যাল স্ট্রাকচার অফ দ্য ওভারি। তারা এবার প্রফটিবা তারা তো অলরেডি শিখেই ফেলেছে, যারা ফার্স্ট ইয়ারে তাদেরও এই ছবিটা আঁকতে শিখতে হবে। আচ্ছা আমরা আসি এখন কর্পাস লুটিয়াম। দেখো ডেফিনেশন আমি কি লিখেছি, এখানে একটু মিসিং হয়েছে। Just after ovulation হইতো, after ovulation granulosa cell remaining in the wall of rupture follicle, দেখো granulosa cell remaining in the wall of rupture follicle together with cell from theca interna are vascularized by surrounding vessel. Under the influence of luteinizing hormone, this cell গুলো develop করে yellowish pigment and changes into lutein cell and which form করে কি corpus luteum। এই কথাটার মানেটা আমি তোমাদেরকে একটু ছবি দেখে শিখাই দেই। আমি কি বললাম দেখো, ওখানে কি বলা হয়েছে, বললো কি ওভুলেশনের পরে রাপচার গ্র্যানুলোসা সেলগুলো উইথ থিকা ইন্টারনা, আমরা সবাই জানি থিকা ইন্টারনা একটা সিক্রেটরি সেল। এই থিকা ইন্টারনা এবং গ্র্যানুলোসা সেলগুলো কি বললো ওখানে, তোমার ভাস্কুলারাইজড বাই ব্লাড ভেসেল। এই যে থিকা এক্সটার্না বা ফাইব্রাস টিস্যু ছিল ওর মধ্যে যে ব্লাড ভেসেল গুলো ছিল তারা এদেরকে ভাস্কুলারাইজড করে, মানে ব্লাড সাপ্লাই দেয়। ব্লাড সাপ্লাই দিলে কি হবে দেখো, দেখাই যাচ্ছে এই থিকা ইন্টারনা গুলো হলুদ হলুদ কালার নিল, এটা হচ্ছে লুটিয়ান সেল তৈরি করে। লুটিয়ান সেল এই হলুদ কালার দেখে ইউলিশ পিগমেন্ট দেখেই বোঝা যায় এটা লুটিয়ান সেল। তারপর এরা মিলেমিশে কর্পাস লুটিয়াম তৈরি করে। এই কর্পাস লুটিয়ামের কি কাজ, এরা প্রোজেস্টেরন রিলিজ করে। আবার ডেফিনেশনে আসে, আচ্ছা কি বললাম, গ্র্যানুলোসা সেল রিমেইনিং ইন দ্য ওয়াল অফ রাপচার ফলিকল, মিলে গেছে তো। গ্র্যানুলোসা সেল রাপচার ফলিকলের পরে যে গ্র্যানুলোসা সেলগুলো ছিল তারা কার সাথে মিলে গেছে দেখো, ফিউজ উইথ থিকা ইন্টারনা। তারপরে এরা কোথা দিয়ে ভাস্কুলারাইজড হলো, সারাউন্ডিং ভেসেল দিয়ে। তারপরে এরা লুটিনাইজিং হরমোন। এখন কথা হচ্ছে লুটিনাইজিং হরমোনটা কই থেকে আসে, লুটিনাইজিং হরমোনটা কই থেকে আসে কেউ বলতে পারবা? দেখি কমেন্টে কেউ কিছু লিখছো, লুটিনাইজিং হরমোন কই থেকে আসে? লুটিনাইজিং হরমোনটা তোমার যে পিটুইটারি গ্ল্যান্ডের অ্যান্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ডের যে তোমার সেক্স হরমোন, সেখান থেকে লুটিনাইজিং হরমোনটা এসে এই কর্পাস লুটিয়ামকে তোমার মানে লুটিন কালার বা ইউলিশ পিগমেন্টে হেল্প করবে। আচ্ছা এইভাবে এরা কর্পাস লুটিয়াম ফর্ম করবে এবং এই কর্পাস লুটিয়ামের কাজ কি ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন সিক্রেট করা। কি বললাম আমি, কর্পাস লুটিয়ামটা কি কি কোশ্চেন আসে, ডেফিনেশন অফ কর্পাস লুটিয়াম। যদি শুধু ডেফিনেশন আসে ততটুকু লেখার পরে ছবি। আমি আবারও এক কথা বলতেছি, এমব্রায়োলজিতে তোমরা যতটুকু পারো ছবি দেওয়ার চেষ্টা করবা, তাহলে ডেফিনেটলি টিচাররা তোমাদেরকে একটু বেশি মার্কস দিবে। তো এই হলো কর্পাস লুটিয়াম। কর্পাস লুটিয়াম আসলে এই দুইটা ছবি আঁকাবা, একটা ছবি না, অবশ্যই এই দুইটা ছবি। এখন টাইপস অফ কর্পাস লুটিয়াম, টাইপস এর মধ্যে দুইটা, একটা কর্পাস লুটিয়াম অফ মেনস্ট্রুয়েশন আর একটা কি কর্পাস লুটিয়াম অফ প্রেগন্যান্সি। এখন দেখো এখানে কি লেখা আছে, আমার এই ছবিতে যাই, এই যে কর্পাস লুটিয়াম, তাই না? কর্পাস লুটিয়াম হল এখন এই যে ওভামটা তো বের হয়ে গেল, ওভাম বের হয়ে যে কি করবে, সে তো অপেক্ষায় থাকবে, তাই না? অপেক্ষায় থাকবে, কিসের অপেক্ষায় থাকবে? ফার্টিলাইজেশন হবে কিনা, মেল থেকে গ্যামেট আসবে কিনা। যদি ফার্টিলাইজেশন হয়, যদি এই সেকেন্ডারি ওসাইটটা ফার্টিলাইজেশন হয়, তাহলে তোমার দুইটা ঘটনা ঘটবে। কি কি ঘটনা? একটা, যদি ফার্টিলাইজেশন হয় তাহলে তোমার সেকেন্ড মেয়োটিক ডিভিশনটা কমপ্লিট হবে, সাথে তোমার কর্পাস লুটিয়াম অফ প্রেগন্যান্সি হবে। কি বললাম, যখন এই সেকেন্ডারি ওসাইটটা ফার্টিলাইজেশন হবে তখন দুইটা ঘটনা ঘটবে। একটা ঘটনা সেকেন্ড মিওটিক ডিভিশন কমপ্লিট হবে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, সেকেন্ড মিওটিক ডিভিশন কমপ্লিট হবে যদি ফার্টিলাইজেশন হয়। তারপরেই এই কর্পাস লুটিয়ামটা কর্পাস লুটিয়াম অফ প্রেগন্যান্সি হয়ে যাবে। আর যদি ফার্টিলাইজেশন না হয়, যদি ফার্টিলাইজেশন না হয় তখন কি হবে, কর্পাস লুটিয়াম অফ মেনস্ট্রুয়েশন। এই যে ছবিতে দেখা যাচ্ছে কর্পাস অ্যালবিকান্স, এটাই এটাই মেনস্ট্রুয়েশনের সাথে আমাদের বের হয়ে আসবে। এখন আমরা কর্পাস লুটিয়াম অফ মেনস্ট্রুয়েশন করি। দেখো কি বলছে, যদি ফার্টিলাইজেশন না হয় তাহলে কর্পাস লুটিয়াম অনেক বেশি বড় হয়ে যাবে, কিছুদিন ওভুলেশনের 7 দিনের মধ্যে এটা অনেক বেশি বড় হবে। হওয়ার পরে এই সময়টাই কর্পাস লুটিয়াম প্রোজেস্টেরন সিক্রেট করবে। সাথে সাথে প্রোজেস্টেরন সিক্রেট করলো, সে কিন্তু অপেক্ষায় বসে আছে যে ফার্টিলাইজেশন হবে কিনা, ফার্টিলাইজেশন হবে কিনা। এখন ফার্টিলাইজেশন হলো, অপেক্ষা কিন্তু করলো সে। তারপরে কি হবে, আস্তে আস্তে এই লুটিয়ান সেল
যারা ইউলিশ পিগমেন্ট ধারণ করছিল তারা আস্তে আস্তে আর শিঙ্কেজ করে যাবে, তারপর একটা ফাইব্রোটিক টিস্যু তৈরি করবে। ফাইব্রোটিক টিস্যু তৈরি করলে আর কোনো প্রজেস্টেরনের সিক্রেশন হবে না, তখন তোমার মেনস্ট্রুয়াল ব্লিডিং হয়ে কর্পাস অ্যালবিকান্স হয়ে বেরোয় যাবে। কি বললাম, যদি তোমার ফার্টিলাইজেশন না হয়, এখন ফার্টিলাইজেশন হবে কিনা তো বুঝলা না, ধরো সেকেন্ডারি ওসাইট বেরোইছে, বসে আছে, অপেক্ষায় আছে, ফার্টিলাইজেশনের অপেক্ষায় অপেক্ষায় থাকতে থাকতে যতক্ষণ অপেক্ষায় থাকে ততক্ষণ সে হরমোন সিক্রেট করে। অপেক্ষায় থাকার পরে সে আর ফার্টিলাইজেশন হইলো না, তো তখন সে কি করবে, আস্তে আস্তে শ্রিঙ্কেজ করে দেবে। শ্রিঙ্কেজ করার পর একটা ফাইব্রোটিক স্কার টিস্যু তৈরি করবে, সেই স্কার টিস্যুর নামই হচ্ছে কর্পাস অ্যালবিকান্স। এই কর্পাস অ্যালবিকান্সটা তোমার মেনস্ট্রুয়াল ব্লিডিং এর সাথে হয়ে বের হয়ে যাবে। তাহলে কর্পাস লুটিয়াম অফ মেনস্ট্রুয়েশন, এটা তোমরা সবসময় চেষ্টা করবা বই দেখে পড়ার। আমি যতই স্লাইড তৈরি করি তারপরেও আমি যেহেতু মানুষ, আমারও ভুল ত্রুটি থাকতে পারে, তোমরা বই দেখে ডেফিনেটলি পড়বা। তবে টাইপস আসলেও ছবি দিতে হবে, টাইপস কি, কর্পাস লুটিয়াম অফ দ্য মেনস্ট্রুয়েশন বললাম। এখন আমরা কোথায় যাব, কর্পাস লুটিয়াম অফ প্রেগন্যান্সি। আমার তো রাপচার গ্রাফিয়ান ফলিকল হয়ে গেছে, তাই না? হয়ে যাওয়ার পরে আমার সেকেন্ডারি ওসাইট অপেক্ষায় ছিল, অপেক্ষায় আছে। এখন যদি ধরো ফার্টিলাইজেশন হলো, তাই না, ফার্টিলাইজেশন হয়ে গেল, তোমার ফার্টিলাইজেশন হলে কয়টা ঘটনা ঘটবে, দুইটা, একটু আগেই বললাম, সেকেন্ড মেয়োটিক ডিভিশন কমপ্লিট হবে। তখন কিন্তু যখনই ওসাইটটা ফার্টিলাইজেশন হবে তখন কিন্তু কর্পাস লুটিয়াম ডিজেনারেশন হবে না। কি বললাম, কর্পাস লুটিয়াম ডিজেনারেশন হবে না। এই ডিজেনারেশনটাকে কে প্রিভেন্ট করবে, এই ডিজেনারেশনটাকে প্রিভেন্ট করবে একটা হরমোন, এইচসিজি। এইচসিজি হিউম্যান কোরিওনিক গোনাডোট্রপিন। এই গোনাডোট্রপিন হরমোনটা কই থেকে আসে, এখানে দেখো লেখা আছে সিনসাইটোট্রোফোব্লাস্ট অফ দ্য ডেভেলপিং এমব্রায়ো। এটা অনেকের বুঝতে কঠিন হবে, হোয়াট ডু ইউ মিন বাই সিনসাইটোট্রোফোব্লাস্ট। এখন দেখো আমি একটু আগে আসি, তাই না, একটু আগে আসি। এই যে ছবি, এটা হচ্ছে সিনসাইটোট্রোফোব্লাস্ট, আর তার আগেরটা কি, হালকা সবুজ ডিপ সবুজ। ডিপ সবুজটা সিনসাইটোট্রোফোব্লাস্ট, হালকা সবুজটা সাইটোট্রোফোব্লাস্ট। এটা হচ্ছে মেইনলি ট্রোপোব্লাস্ট। এটা থেকে আমরা সবাই জানি বাচ্চার সাথে কি বলে প্লাসেন্টা থাকে, তো এই ট্রোপোব্লাস্ট থেকে আমার প্লাসেন্টা তৈরি হয়। আচ্ছা, তো ট্রোপোব্লাস্ট পরবর্তীতে প্লাসেন্টা তৈরি করে। তো যখন ডেভেলপিং শুরুতে ট্রোপোব্লাস্টটা ডিভাইডেড হয় দুটা ভাগ করে, একটা সিনসাইটোট্রোফোব্লাস্ট, একটা সাইটোট্রোফোব্লাস্ট। আচ্ছা, তো এই সিনসাইটোট্রোফোব্লাস্টটা তোমার কি করবে, কি সিক্রেট করবে, হিউম্যান কোরিওনিক গোনাডোট্রপিন, ট্রপিন, হিউম্যান কোরিওনিক গোনাডোট্রপিন, যেটা তোমার কি প্রিভেন্ট করলো, কর্পাস লুটিয়ামকে ডিজেনারেশন হইতে প্রিভেন্ট করলো। কখন প্রিভেন্ট করছে, যখন ওসাইটটা তোমার ফার্টিলাইজেশন হয়েছে। তাহলে কি বললাম, যখন ওসাইট ফার্টিলাইজেশন হইলো, ফার্টিলাইজেশন হওয়ার পরে এই কর্পাস লুটিয়াম ডিজেনারেট করবে না। কেন করবে না, একটা হরমোনের জন্য। কোন হরমোন, হিউম্যান কোরিওনিক গোনাডোট্রপিন। এই হরমোনটা কোথা থেকে আসলো, সিনসাইটোট্রোফোব্লাস্ট অফ দ্য ডেভেলপিং এমব্রায়ো। সিনসাইটোট্রোফোব্লাস্টটা কি, এরা পরবর্তীতে প্লাসেন্টা তৈরি করবে। আচ্ছা, এরপরে দেখো কর্পাস লুটিয়াম কন্টিনিউ বড় হবে, এই যে ছবিতে দেখা যাচ্ছে বড় হবে, এবং সেটা কর্পাস লুটিয়াম অফ দ্য প্রেগন্যান্সি তৈরি হবে। আচ্ছা, এখন এই কর্পাস লুটিয়াম অফ দ্য প্রেগন্যান্সি কতদিন থাকবে, কতদিন থাকবে, এখানে একটা ক্লিনিক্যাল কোশ্চেন আছে। কর্পাস লুটিয়াম অফ দ্য প্রেগন্যান্সি, এটা কিন্তু ভাইবাতে জিজ্ঞেস করে। আচ্ছা, ভাইবাতে কি জিজ্ঞেস করবে, কর্পাস লুটিয়াম কি জিনিস বললা, কয় টাইপ সেটাও বুঝাই বললা, তারপর তোমাকে টিচাররা নেক্সট জিজ্ঞেস করবে কর্পাস লুটিয়াম অফ দ্য প্রেগন্যান্সি কি, মানে বাচ্চা যতদিন হবে না ততদিনই থাকবে, এতদিন পর্যন্ত থাকবে না। কর্পাস লুটিয়াম অফ দ্য প্রেগন্যান্সি তোমার অতদিন পর্যন্ত থাকবে না যতদিন না প্লাসেন্টা তৈরি হবে। তার মানে 4 মান্থ পর্যন্ত কর্পাস লুটিয়াম থাকবে, 4 মান্থ পর কর্পাস লুটিয়াম থাকবে। তারপরে যখন প্লাসেন্টা তৈরি হয়ে যাবে তখন আর কর্পাস লুটিয়াম আস্তে আস্তে রিগ্রেস করে যাবে। কি বললাম, কর্পাস লুটিয়াম অফ দ্য প্রেগন্যান্সি কতটুকু পর্যন্ত থাকলো, এট দ্য এন্ড অফ 4 মান্থ। কার অপেক্ষায় সে বসেছিল, সে বসেছিল কখন প্লাসেন্টা তৈরি হবে, তারপরে সে আস্তে আস্তে রিগ্রেস করে যাবে। এখন যদি এই 4 মাসের আগে কোনো কারণে কর্পাস লুটিয়ামটা তোমার বের হয়ে যায়, তাহলে কি ঘটনা ঘটতে পারে, তাহলে কি ঘটনা ঘটতে পারে, কিনা, তাহলে ঘটতে পারে কি, অ্যাবর্শন হবে। কি হবে, অ্যাবর্শন হয়ে যাবে। আমি কি বললাম, আমার ওসাইটটা গ্রাফিয়ান ফলিকল
ভেঙে গেল, সেকেন্ডারি উসাইট বের হলো, বের হওয়ার পরে যদি উসাইট ফার্টিলাইজেশন হয় তাহলে কর্পাস লুটিয়াম অফ প্রেগন্যান্সি হবে, আর যদি সেকেন্ডারি উসাইট ফার্টিলাইজেশন না হয় তাহলে কর্পাস লুটিয়াম অফ মেনস্ট্রুয়েশন হয়ে যাবে, সেটা কর্পাস অ্যালবিকান্স হয়ে বেড়ে যাবে। আর কর্পাস লুটিয়াম অফ প্রেগন্যান্সি, এই কর্পাস লুটিয়ামটা প্রেগন্যান্সিতে যে কন্টিনিউ করলো কতদিন থাকবে? 4 মান্থ পর্যন্ত। 4 মান্থ পর্যন্ত। কার অপেক্ষায় সে 4 মান্থ বসেছিল? আমরা তো কারো না কারো অপেক্ষায় থাকি। কর্পাস লুটিয়াম কার অপেক্ষায় বসেছিল? যে প্লাসেন্টা তৈরি হবে তার অপেক্ষায় সে বসেছিল। প্লাসেন্টা তৈরি হওয়ার পর সে রিগ্রেস করে চলে গেল। দেন কি কথা, প্লাসেন্টা তৈরি হওয়ার আগেই যদি কোনো কারণে কর্পাস লুটিয়াম ডিজেনারেট করে যায় তাহলে কিন্তু অ্যাবর্শন হয়ে যায়। তোমরা অ্যাবর্শনের কথা ইনভিরিয়েবলি সবার কাছেই শুনে থাকো, তাহলে এটা কিন্তু কর্পাস লুটিয়ামের জন্যই হয়েছে। আচ্ছা, আজকে আমার মনে হয় অনেক বেশি পড়ানো হয়েছে, তাহলে আমি ওভারিয়ান সাইকেল থেকে কয়টা কোশ্চেন বলছি বলো তো? ওভারিয়ান সাইকেল থেকে আমি বলছি, ওভারিয়ান সাইকেলের কি আছে? স্টেজেস অফ ওভারিয়ান সাইকেল, অথবা রাইট ডাউন দ্য ফলিকুলার ফেজ অফ ওভারিয়ান সাইকেল। আচ্ছা, আরেকটা আসে ড্র অ্যান্ড লেভেল ম্যাচিউর গ্রাফিয়ান ফলিকল, যেটা তোমরা যে কোনো বইতে পাবা, এটা যেরকম আমি ল্যাংম্যান থেকে নিয়েছি। তারপরে কর্পাস লুটিয়ামের শর্ট নোট আসে। এগুলো কিন্তু আমার প্রত্যেকটা কথা মোটামুটি আমি চেষ্টা করেছি রিটেন এবং ভাইবা কভার করার জন্য। এখন আরেকটা জিনিস একটু আমি এখানে দেখাইনি, একটু বারবার বলছিলাম, একটা লাল সুন্দর জিনিস, লাল সুন্দর একটা জিনিস, এই জিনিসটার নাম কি? জোনা পেলুসিডা। জোনা পেলুসিডা, এই জোনা পেলুসিডাটা কি জিনিস? জোনা পেলুসিডা কি জিনিস? দেখো ছবিতে দেখো, জোনা পেলুসিডা প্রথমে আগে চিন্তা করো কার কার মাঝে? এটা উসাইড, তাই না? আচ্ছা, আর এটা কি? গ্রানুলোসা সেল, এর মাঝখানে জোনা পেলুসিডা। তাহলে জোনা পেলুসিডা একটা থিক মেমব্রেন, একটা থিক মেমব্রেন দেখে বলছি, এটা তো মোটা সুটা, একটা থিক মেমব্রেন। এই থিক মেমব্রেনটা কি দিয়ে তৈরি হয়? প্রোটিন দিয়ে তৈরি হয়। প্রোটিন দিয়ে। তা প্রোটিন কোথা থেকে আসবে? ঘুরে ঘুরে আসবে না, প্রোটিনটা আসবে কোথা থেকে? এই প্রাইমারি উসাইট এবং গ্রানুলোসা সেল কিছু সিক্রেট করবে। এই প্রাইমারি উসাইট এবং গ্রানুলোসা সেল যখন প্রাইমারি উসাইট থাকে তখনই কিন্তু জোনা পেলুসিডা তৈরি হয়। প্রাইমারি উসাইটের পরে সেকেন্ডারি উসাইট তৈরি হয়। এখানেও দুটা কোশ্চেন। প্রাইমোডিয়াল ফলিকুলের সময় কিন্তু আমরা কখনোই জোনা পেলুসিডা পাইনি। যখনই প্রাইমারি ফলিকল বা প্রাইমারি উসাইট তৈরি হয়েছে তখনই আমরা জোনা পেলুসিডা পাইছি। তাহলে জোনা পেলুসিডা একটা থিক মেমব্রেন। সেই মেমব্রেনটা কি দিয়ে তৈরি হয়েছে? একটা গ্লাইকোপ্রোটিন দিয়ে। এই গ্লাইকোপ্রোটিনটা কে কে সিক্রেট করছে? প্রাইমারি উসাইট এবং গ্রানুলোসা সেল, এরা দুইজনে মিলেমিশে তোমার এই যে জোনা পেলুসিডা তৈরি করছে। এই জোনা পেলুসিডারও শর্ট নোট আসে অনেক সময় বা জিজ্ঞেস করে, তখন কি করবা? জোনা পেলুসিডাতে এই একটু লিখবা ডেফিনেশন কি, আর সাথে এই ছবিটা আঁকাবা। তাহলে আজকে আমাদের ক্লাস মনে হয় এই পর্যন্তই শেষ। আমি তোমাদের নেক্সট দিনে মেনস্ট্রুয়াল সাইকেল সাথে স্পারমাটোজেনেসিস। আচ্ছা, এখানে আমি কিন্তু দুইটা ক্লিনিক্যাল কথা বলছি। একটা বলছি কর্পাস লুটিয়াম অফ প্রেগন্যান্সি যদি 4 মাসের আগেই শেষ হয়ে যায় তাহলে কি হবে? 4 মাসের আগে যদি বের হয়ে যায় তাহলে কি হবে? তোমার অ্যাবর্শন হবে। আরেকটা কথা, আরেকটা কোশ্চেন তোমাদের বলি, এই যে উসাইটের চারিপাশে, উসাইটের চারিপাশে এই যে ফলিকুলার সেলগুলো কি জন্য থাকার দরকার? এটা একটা কোশ্চেন। উসাইটের চারিপাশে সেকেন্ড গ্রানুলোসা সেল বা ফলিকুলার সেল, কেউ কি অ্যানসার দিতে পারবা? উসাইট, উসাইটের চারিপাশে দেখি কমেন্ট আসে কিনা। উসাইটের চারিপাশে তোমার এই ফলিকুলার সেল বা গ্রানুলোসা সেলের, গ্রানুলোসা সেলের কোনো কার্যকরী ভূমিকা আছে কি নাই? কি জন্য আছে? না থাকলেও তো হইতো। আমি একটু বলে দিই তাহলে। সেটা হচ্ছে কি, আমি তোমাদের প্রথমেই বলছি, দেখো একটা উসাইটের ক্ষেত্রে তার সাইটোপ্লাজমের পরিমাণটা বেশি থাকে, নিউক্লিয়াসটা কম থাকে। সাইটোপ্লাজমের পরিমাণটা বেশি থাকে, নিউক্লিয়াসটা তোমার কম থাকে, তাই না? আচ্ছা, নিউক্লিয়াসটা একদিকে থাকে, সাইটোপ্লাজম বেশি থাকে। তাহলে একটা নিউক্লিয়াসের পক্ষে পুরা সাইটোপ্লাজমকে নিউট্রিশন দেওয়াটা একটু ডিফিকাল্ট হয়ে যায়। পুরা সাইটোপ্লাজমকে নিউট্রিশন দেওয়াটা একটু ডিফিকাল্ট হয়ে যায়। দ্যাটস ওয়াই ওসাইটের চারিপাশে ফলিকুলার সেল থাকে। একইভাবে নিউরনের চারিপাশে, তোমরা অন্তত জেনেছো, নিউরনের চারিপাশে তোমার নিউরোগ্লিয়ার সেল বা সাপোর্টিং সেল, এর কারণে একই রকম। তাহলে আমি কি বললাম? একটা ওসাইটের স্ট্রাকচার কি? সাইটোপ্লাজমের পরিমাণ বেশি, নিউক্লিয়াসটা একটু ধারের দিকে থাকে। তো একটা নিউক্লিয়াস সাইটোপ্লাজমকে নিউট্রিশন দিতে একটু ডিফিকাল্ট বা মানে তোমার টাফ হয়ে যায়। দ্যাটস ওয়াই
এর উসাইডের চারিপাশে তোমার ফলিকুলার সেল থাকে। আচ্ছা, তাহলে এই হলো আজকে আমার ক্লাস। আমি আশা করছি তোমরা সবাই বুঝতে পারছো। তারপরেও যদি কেউ না বুঝো, তোমরা আমাকে পরবর্তী ক্লাসে অথবা কমেন্ট সেকশনে কি কি কোশ্চেন তোমরা বুঝতে পারো না আমাকে বলে দিবা। আমি ইনশাল্লাহ চেষ্টা করব নেক্সট ক্লাসে তোমাদেরকে কোশ্চেনের অ্যান্সার দেওয়া। তো সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।